আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্যার ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমরা কি শুরু করবো না আরো সময় নিব? আপনারা পারস্পরিক কনভারসেশন করতে পারেন 5-7 মিনিট। স্যার আমাদের তো পরীক্ষার রুটিনও দিয়ে দিল, কোনো সাজেশন বা কিছু ইন্ডিকেট কোশ্চেন দিবেন নাকি আমাদের? সাজেশনের কোনো সুযোগ নাই, সাজেশন দেওয়ার কোনো সুযোগ নাই। কোশ্চেন যদি আমি করতাম তাহলে আমি শাসন দিতে পারতাম। আমি যেহেতু কোশ্চেন করবো না সেহেতু আমি শাসন দিতে পারবো না। স্যার এমনিতেই ধারণার আলোকে যদি কিছু কোশ্চেন দিতেন টোটাল সাবজেক্ট ধারণা ধারণার আলোকে কোশ্চেন বলতে যা যা পড়াইছি সেগুলোই ধারণা। আলাদা করে আপনি কোশ্চেন তো করতে পারবেন না, কারণ জিনিসটা তো কোনো কিছুর ভিতরেই নাই। আমি যখন কোশ্চেন করতে বলবো আমি চিন্তা করবো একটা, আপনি যখন বলবেন তখন আপনি চিন্তা করবেন একটা, কারণ আপনার চিন্তাটা আচ্ছা। আমাদের স্যার মূল মূল ধারণা হচ্ছে আমরা যেগুলো বেশি পড়ছি, বেশি হাইলাইট করছি সেগুলো বেশি গুরুত্ব দিবে। স্যার এতগুলো কি আর মনে এই অল্প সময়ে সম্ভব বলেন? সম্ভব, সবই সম্ভব, কোনো সম্ভব সমস্যা নেই। আমি খুব বেশি পড়াই নাই, আমি যেগুলা বেশি এমফাসাইজ করছি সেগুলা বেশি জোর দিবে। স্যার আপনাদের পরীক্ষা তো খুব অনেকেরই পরীক্ষা কম, একটা দুইটা সাবজেক্টের পরীক্ষা, পরীক্ষা তো বেশি না। শেয়ারিং দেখতে পাচ্ছেন? জি দেখতে স্যার, পাচ্ছি স্যার। দেখতে পাচ্ছি স্যার। এই কোম্পানি একটা পড়ছেন বাসায় সবাই? আমরা কিন্তু অনেক সময় পাইছি, গত শনিবারের পরে ক্লাস, শনিবার তো আসছিল না, সোমবার, সোমবার করে আসছি। একজন বলেন তো, কেউ একজন বলেন যে আমরা কি কি আলোচনা করছিলাম কোম্পানি থেকে, এর ভিতর থেকে প্রাইভেট কোম্পানি কাকে বলে? প্রাইভেট কোম্পানি একজন বলে, প্রাইভেট কোম্পানি কাকে বলে, পাবলিক কোম্পানি কাকে বলে? প্রাইভেট কোম্পানির ডেফিনিশনটা বলেন। কেউ বলতে পারবেন না প্রাইভেট কোম্পানি কাকে বলে? Private company means a company which by its articles এর দ্বারাই কি করে থাকে, রেস্ট্রিকশন দেওয়া থাকে। আর্টিকেলসে বলা থাকে রেস্ট্রিক্ট দ্য রাইট টু ট্রান্সফার অফ ইটস শেয়ার, শেয়ার ট্রান্সফার করা রেস্ট্রিকশন থাকে। prohibits any invitation to the public to subscribe for its shares or the venture, limit the number of its members to 50, private কোম্পানির নাম্বার হবে 50, সেটা লিমিটেশন করে দেওয়া থাকে, নট ইনক্লুডিং পারসন হু আর ইন ইস এমপ্লয়মেন্ট। তাহলে প্রাইভেট কোম্পানি হচ্ছে আর্টিকেলস এর মাধ্যমে রেস্ট্রিকশন করে দিবে যে রেস্ট্রিক্ট দ্য রাইট অফ ট্রান্সফার অফ শেয়ার, শেয়ার ট্রান্সফার করার ক্ষেত্রে রাইট, মানে কোনো রাইট নাই, সে রেস্ট্রিকশন করবে। তারপর হচ্ছে ডিবেঞ্চার এবং শেয়ার বলি সেগুলো পাবলিকের কাছে ইস্যু করার জন্য, সাবস্ক্রাইব পাবলিক সাবস্ক্রাইব করার জন্য পাবলিকের কাছে কি করতে পারে না, অফার করতে পারে না, ইনভাইটেশন করতে, নিমন্ত্রণ দিতে পারে না। লিমিট, তাদের শেয়ার সংখ্যা হবে 50-এর উপরে যাবে না। এ হলো প্রাইভেট কোম্পানি। পাবলিক কোম্পানি কোনগুলা? যেগুলা এই কোম্পানি অ্যাক্ট দ্বারা মানে ইনকর্পোরেটেড এবং রেজিস্টার এবং অপারেটেড, এবং এই অ্যাক্ট হওয়ার সময় আদার যতগুলা কোম্পানি ছিল অন্যান্য একটা অনুযায়ী সবগুলা কি বলা হবে পাবলিক ল কোম্পানি,
কিন্তু সেগুলা কিনা প্রাইভেট না। আগের যে যত কোম্পানি আছে সব কোম্পানিগুলাই কেউ পাবলিক কোম্পানি বলা হবে, এক্সেপ্ট হুইচ আর প্রাইভেট কোম্পানি। প্রাইভেট কোম্পানি ছাড়া অন্য যত কোম্পানি আছে সবগুলোকে বলা হয় পাবলিক কোম্পানি। আপনারা পড়েন নাই মেমোরেন্ডাম অফ কোম্পানি লিমিটেড বাই শেয়ার। এখানে বলেন মেমোরেন্ডামে কি কি থাকে, একজন বলেন। কোম্পানি লিমিটেড বাই শেয়ার মেমোরেন্ডামে কি থাকে? কথা বলেন, কেউ তো বলতে হবে। স্যার মেমোরেন্ডামে কোম্পানির নাম, ঠিকানা, রেজিস্টার অফিসের ঠিকানা এবং উদ্দেশ্য, আর মেম্বারদের নাম এগুলো উল্লেখ থাকে স্যার। হুম, এগুলো থাকে। এর ভিতরে যদি সেটা লিমিটেড বাই শেয়ার হয় সেক্ষেত্রে লেখা থাকবে লাইবিলিটি অফ দ্য মেম্বারশিপ লিমিটেড, লাইবিলিটি অফ দ্য মেম্বারশিপ লিমিটেড। লিমিটেড। হ্যাঁ, তারপর থাকবে দি অ্যামাউন্ট অফ শেয়ার ক্যাপিটাল, সেখানে যদি শেয়ার ক্যাপিটাল কত আছে সেই অ্যামাউন্টটা উল্লেখ করা থাকবে এবং সেটা কিভাবে ভাগ করা থাকবে, প্রতি শেয়ারে কত করে পড়বে সেটা বলা থাকবে। এটা হচ্ছে লিমিটেড বাই শেয়ার এর ক্ষেত্রে এক্সেপশনাল। শেয়ার বা অন্যান্য ক্ষেত্রে থাকবে লিমিটেড, বা যদি লাইবিলিটি লিমিটেড না থাকে তাহলে সেটা থাকবে, এই ক্লজটা থাকবে না, দ্যাট দ্য লাইবিলিটি অফ দ্য মেম্বারশিপ লিমিটেড। আর শেয়ার সংখ্যা যদি শেয়ার ক্যাপিটাল কোম্পানি না থাকে তাহলে এই নিচে 5 নম্বর ক্লাসটা হবে না। তার পরবর্তী বলা হবে ইচ সাবস্ক্রাইব অফ দ্য মেমোরেন্ডাম শেল টেক অ্যাট লিস্ট 1 শেয়ার। মেমোরেন্ডামে বলা আছে যে এখানে যাদের নাম বলা থাকবে, যারা এখানে কোম্পানি মালিকানা বা শেয়ার হোল্ডার সাবস্ক্রাইবার বলা হয়, তারা অন্তত একটা শেয়ার তারা নিতে হবে। সাবস্ক্রাইবাররা তাদের নামের বিপরীতে শেয়ার সংখ্যাটা উল্লেখ করবে। এ হচ্ছে লিমিটেড বাই শেয়ার এর ক্ষেত্রে। দেন লিমিটেড বাই গ্যারান্টির ক্ষেত্রে পার্থক্যটা কোন জায়গায়? লিমিটেড বাই গ্যারান্টিতে কি থাকবে? লিমিটেড বাই গ্যারান্টি শেয়ার ক্যাপিটাল সহ হতে পারে, আবার শেয়ার ক্যাপিটাল ছাড়াও হতে পারে। কিন্তু লিমিটেড বাই গ্যারান্টির ক্ষেত্রে গ্যারান্টির জন্য কোন ক্লজটা? কোম্পানির লিমিটেড বাই গ্যারান্টি মেমোরেন্ডাম কি রকম হবে? বলেন, অন্য একজন বলেন। দেখাও যাচ্ছে, এখানে দেখেও তো বলতে পারে। So, এখানে ওই যে লিমিট বাই শেয়ারের মতো লিমিটেড লেখা থাকবে, কোম্পানি নামে লিমিটেড লেখা থাকবে। এখন যেমন পিএলসি বা লিমিট লেখা থাকে, রেজিস্টার্ড অ্যাড্রেস থাকবে, কোম্পানির অবজেক্টিভ লেখা থাকবে, আর থাকবে লায়াবিলিটি যে লিমিটেড সেটাও উল্লেখ থাকবে। আর সব মেম্বারের আন্ডারটেকিং থাকবে যে ইন কেস অফ লিকুইডেশন বা উইন্ডিং আপ এর ক্ষেত্রে আহ, আহ, সে তার তার যে পরিমাণ ডেট তাকে বা ডেটের ডায়োরিটি সে নিবে সেই পরিমাণটা সে উল্লেখ থাকবে। এখানে মূল পার্থক্যটা হচ্ছে সেটাই। মূল পার্থক্যটা হচ্ছে লিমিটেড বাই শেয়ার এর সাথে লিমিটেড বাই গ্যারান্টির মূল পার্থক্য হচ্ছে গ্যারান্টির ক্ষেত্রে প্রতিটা মেম্বার, প্রতিটা সদস্য তারা একটা আন্ডারটেক দিবে। যদি কোম্পানি ওন্ড আপ হয় তাহলে কোম্পানিতে সে কতটুকু কন্ট্রিবিউট করবে এবং সেখানে যে ডেট বা লাইবিলিটি যেগুলো আসুক সেখানে তার এগেইনস্টে সে কি পরিমাণ পেমেন্ট করবে, কি পরিমাণ পরিশোধ করবে। এই কথাটা যে আন্ডারটেকিং নেওয়া হয় সেটাই হচ্ছে লিমিটেড বাই গ্যারান্টি। অর্থাৎ মেম্বাররা গ্যারান্টি কতটুকু দিতে পারবে সেই অ্যামাউন্টটা লেখা থাকবে, গ্যারান্টি কতটুকু দিবে সেটা লেখা থাকবে। আন্ডারটেকিং মানে হচ্ছে গ্যারান্টি দেওয়া। ঠিক আছে, তাহলে এই ছিল নতুন ক্লজ। সাথে হচ্ছে যদি কোম্পানির শেয়ার ক্যাপিটাল থাকে সেক্ষেত্রে আবার ওই যে উপরে ক্লজ গুলো ছিল তার নামের সাথে মানে কতটুকু শেয়ার থাকবে, এই সাবস্ক্রাইবার যারা কমপক্ষে একটা শেয়ার কিনতে হবে,
নামের উপর যদি শেয়ার সংখ্যাটা লিখতে হবে, হ্যাঁ, এবং সেখানে শেয়ার ক্যাপিটাল কত এবং প্রতিদিন ইয়ে কত, অর্থাৎ আমরা সেই লিমিটেড বাই শেয়ার্স এর ক্ষেত্রে যে নিচে যেগুলো পাইছিলাম বি এবং সি, সেখানে এখানে এগুলা অ্যাপ্লাই হবে। দেন বলা হচ্ছে যে মেমোরেন্ডাম আনলিমিটেড কোম্পানি, আনলিমিটেড কোম্পানির মেমোরেন্ডাম কিরকম হবে, সেখানে লিমিটেড কথাটা লেখা থাকবে না, ঠিক আছে, লিমিটেড কথাটা লেখা থাকবে না। লিমিটেড বলতে লাইভ করতে মেম্বারশিপ লিমিটেড, এই ক্লজটা থাকবে না। Unlimited। দেন আমরা বলছিলাম যে মেমোরেন্ডাম যদি পরিবর্তন করতে চায় তাহলে কি করতে হয়? অল্টারেশন অফ মেমোরেন্ডাম। বলেন তো, কেউ একটু বলেন তো, মনে আসছে কিনা কিছু? একদিন পড়েন অল্টারেশন অফ মেমোরেন্ডাম। Alteration of memorandum. Subject to the provisions of this act, a company may, by special resolution, after the provisions of its memorandum with respect to the object of the company, so far as may be required to enable it to carry on its business more economically or more efficiency, or মেমোরেন্ডাম কেন পরিবর্তন করতে পারবে, এই কারণগুলো এখানে বলতেছি। তো এই টু ক্যারি অন ইজ বিজনেস মোর ইকোনমিক্যালি আর মোর ইফিসিয়েন্টলি, ব্যস্ততা যদি আরো মোর ইকোনমিক্যালি ইফিসিয়েন্টলি করার জন্য উদ্দেশ্য নিয়ে মেমোরেন্ডাম কি করতে পারে, অল্টার করতে পারে। হ্যাঁ, বলেন। to add to attain its main purpose, এইভাবে করে স্পেস ব্যাংকের অ্যাসেট পেতে হবে। যে ব্যাংকের ক্যাপিটাল বলেন। to attain its main purpose by new or improvements, or to enlarge or change the local area of its operations, or to carry on some business which under the existing circumstances may conveniently and advantageously be combined with the business of the company. সেটা মিনটা বুঝতে পারি নাই, ডি নাম্বারটা। বলছে যে কোন একটা ব্যবসা, নতুন একটা ব্যবসা ফ্রি করা, সাম বিজনেস আন্ডার দ্য এক্সিস্টিং সার্কামস্টেন্সেস, মানে সে যে এখন যে অবস্থা আছে তার সাথে নতুন কোনো কিছু ব্যবসা নিয়ে আসা, মে কনভিনিয়েন্টলি অর অ্যাডভান্টেজলি বি কম্বাইন্ড উইথ দ্য বিজনেস অফ দ্য কোম্পানি। অন্য একটা মানে সেখানে যে ব্যবসা আছে সেই ব্যবসার সাথে এটা আরো বেশি সুবিধাজনক হবে, হ্যাঁ, সেই উদ্দেশ্য নিয়ে অন্য আরেকটা ব্যবসা বর্তমান অবস্থার সাথে নিয়ে আসা, এটা এই জন্য আমার মনে হচ্ছে ক্লিয়ার। হ্যাঁ, জি স্যার। নেক্সট। To restrict or abandon any of the objects specified in the memorandum, or আগে যে মেমোরেন্ডাম ছিল সেখানে যে মেমোরেন্ডামে যে অবজেক্ট গুলো ছিল এর স্পেসিফিক একটা অবজেক্ট আছে যেগুলা কি তারা আর করবে না, রেস্ট্রিকশন করে দিবে অথবা সেগুলো বাতিল করে দিবে, এই উদ্দেশ্য নিয়ে মেমোরেন্ডাম কি করতে পারি, চেঞ্জ করতে পারি। to sell or dispose of the whole or any part of the undertaking of the company, কোম্পানি কিছু অংশ তারা বিক্রি করে দিতে পারে অথবা ছেড়ে দিতে পারে। to amalgate with any other company or body or persons, অন্য যে কোনো কোম্পানির সাথে সে সংযুক্ত হতে পারে, অ্যামালগেট করতে পারে, অথবা মানে অন্য কোনো পার্সনের সাথে বডি পার্সনের সাথে অ্যামালগেট করতে পারে। এই হলো এই কারণে আমরা মেমোরেন্ডাম অল্টারেট করে। তারপর কি বলছে 2 নাম্বার, the alteration shall not take effect until an aspect insofar it is except insofar it is confirmed by the court of petition. ঠিক আছে। কোম্পানি প্রথমেই দেখেন 1 নম্বরে বলছে যে সাবজেক্ট টু প্রভিশন অফ দিস অ্যাক্ট কোম্পানি মে বাই স্পেশাল রেগুলেশন, কোম্পানি এই যে মেমোরেন্ডাম যদি চেঞ্জ অল্টার করতে হয় তাহলে তার স্পেশাল রেগুলেশন করে।
করতে হয়। আর স্পেশাল রেজুলেশন কাকে বলে আমরা পরে আলোচনা করব। এই স্পেশাল রেজুলেশনের করলেই হবে না, সেটা কোর্ট কি করতে হবে, অ্যাকসেপ্ট করতে হবে। কোর্টও সেটা অ্যাকসেপ্ট করতে হবে। যদি কোর্ট অ্যাকসেপ্ট না করে তাহলে সেটা এই অল্টারেশনটা ইফেক্টিভ হবে না। থার্ড কি বলছে? Before confirming the alteration, the court must be satisfied that sufficient notice has been given to every holder or debenture of the company and to any person or classes of persons whose interest will, in the option of the court, by affected by the alteration, and that with respect to every creditor who, in the opinion of the court, is entitled to object, and who signifies his objection in manner directed by the court, either his consent to the alteration has been obtained, or his debt or claim has been discharged, or has been determined, or has been secured to the satisfaction of the court. থ্যাংক ইউ। তাহলে এটা বললো, প্রথম বললো স্পেশাল রেজুলেশনের মাধ্যমে এগুলো করা যায়। তারপর বললো যে স্পেশাল রেজুলেশনের মাধ্যমে এটা তখনই ইফেক্টিভ হবে, ততক্ষণ পর্যন্ত এটা ইফেক্টিভ হবে না যতক্ষণ পর্যন্ত কোর্ট না এটা কি করে, পিটিশনের ব্যাপারে কোর্ট একটা পিটিশন দিয়ে যে কনফার্ম না করে। তারপরে বলতেছে হ্যাঁ, কোর্ট তো আর কখনো কনফার্ম তখনই হবে যখন এই কন্ডিশন গুলো তারা স্যাটিসফাইড হয়। কোর্ট যদি এই দুইটা কন্ডিশন স্যাটিসফাইড হয় তাহলে সে কি করবে, আপনার এটা কোর্ট অফ পিটিশন দিবে, এটা কনফার্ম করবে। আর এই কনফার্ম যদি করে তাহলেই একমাত্র আগে যে আমার স্পেশাল রেজুলেশনের মাধ্যমে উপরের যে 7টা রিজন, এই 7টা রিজনের জন্য একমাত্র আমরা কি করতে পারবো, মেমোরেন্ডাম অল্টার করতে পারবো। তাহলে কোর্টের ক্ষেত্রে কি বলছে, কোর্টের ক্ষেত্রে কোর্ট প্রথমেই বলবে যে আপনি যে ডিবেঞ্চার হোল্ডার আছে তাদেরকে সাফিসিয়েন্ট নোটিশ দিচ্ছেন কিনা। হ্যাঁ, কারণ হলো আপনি শেয়ার হোল্ডারদেরকে দিচ্ছেন, ঠিক আছে, এজিএম করছেন, স্পেশাল রেজুলেশন করছেন, দ্যাটস ওকে, কিন্তু ডিবেঞ্চার হোল্ডারদেরকে আপনি কি করছেন, সাফিসিয়েন্ট নোটিশ দিয়েছেন কিনা, সেই ক্ষেত্রে কোর্ট আগে কনফার্ম হবে। তারপরে কোর্ট বলবে যে যত ক্রেডিটর আছে তাদের মানে কোর্ট ওপিনিয়ন নেবে, তাদের উদ্দেশ্য যে এইগুলা করা, যে অল্টারেশন করতে, সেক্ষেত্রে ক্রেডিটরের কোনো সমস্যা হবে কিনা, ক্রেডিটরদের কোনো অবজেকশন আছে কিনা, বা তাদের ক্রেডিটরদের ডেটটা যথাযথ পরিশোধিত হবে কিনা, এই ব্যাপারে কোর্ট যদি স্যাটিসফাইড হয় তাহলে কি করবে, একমাত্র তারা কোর্ট অফ পিটিশন দিবে। আর কোর্ট অফ পিটিশনে যদি দেয় তাহলে আমরা উপরে যে 7টা কারণে আমরা কি করতে পারবো, মেমোরেন্ডাম অল্টারেশন করতে পারবো। এখন এই আর্টিকেল স্যার এফ হ্যাঁ। নম্বরটা একটু যদি বলতেন আবার স্যার, টু সেল অর ডিসপোজ অফ দ্য হোল or any part of the undertaking of the company, এখানে আন্ডারটেকিং চেঞ্জ করা মানে কি, যেগুলো লিমিটেড বাই গ্যারান্টি ওটার ক্ষেত্রে নাম্বার কোনটা, এই যে অর্ডার sale or dispose of the whole or any part of the undertaking of the company, কোম্পানির কিছু অংশ আর কি, কোম্পানি যেগুলোতে লাইবল, কোম্পানির যে অংশগুলোতে লাইবল, সেই অংশর কিছু অংশ তারা বিক্রি করে দিতে পারে, অথবা সেগুলা বাদ দিয়ে দিতে পারে, ডিসপুট করে দিতে পারে, সেটা বলছে। সেটার কিছু অংশ অথবা পুরাটাই হইতে পারে। কোম্পানির অনেকগুলো কনসার্ন থাকে না, কিন্তু একটা যেগুলো একটা কনসার্নের কথাটা এটা বলা হচ্ছে, একটা কনসার্নের কিছু অংশ ওরা বাদ দিয়ে দিতে পারে, অথবা সেল করে দিতে পারে, অথবা হ্যাঁ পুরোটাই অথবা সেল করে দিতে পারে, অথবা বাদ দিয়ে দিতে পারে। স্যার কোম্পানির আমের বাগান আছে, আমের বাগান সেল করে দিবে, ডিসপুট করে দিবে, এই বছর আমের মানে তার থেকে বিজনেস নিবে, এরকম হতে পারে। এই যে জিনিসগুলো এটা বলা হয়েছে। ওকে, তাহলে আমরা এইগুলো আমরা দেখতে হবে, অনেকগুলো পয়েন্ট আছে, এগুলো তো আসলে আমাদের সম্ভব না। আর্টিকেল আমরা যেটা বলতেছিলাম, তাহলে মেমোরেন্ডাম অফ এক্সপ্রেশন কিভাবে চেঞ্জ হবে সেটা আমরা বললাম। এখন আর্টিকেলস অফ এক্সপ্রেশন কিভাবে চেঞ্জ করতে হবে, আর্টিকেলস অফ এক্সপ্রেশনে কি থাকে, আর্টিকেলস অফ এক্সপ্রেশন অবশ্যই সেটা প্রিন্টেড হতে হবে, এখানে প্যারাগ্রাফ থাকবে, নাম্বার অফ প্যারাগ্রাফ ডিভাইডেড থাকবে, এবং সেই প্যারাগ্রাফের গুলো আমরা তারপরে হচ্ছে যে যারা সাবস্ক্রাইবার থাকবে তারা এই মেমোরেন্ডামে যারা সাইন করবে, ঠিক এরকম আর্টিকেলস কি করতে হবে,
এবং তাদের সাক্ষী লাগে, সাক্ষী অনুযায়ী ওখানে সাইন করতে হবে স্বাক্ষর। এখন যদি আর্টিকেলস আমরা অল্টার করতে যাই সেই ক্ষেত্রে কি করতে হবে? আর্টিকেলস অফ এক্সপ্রেশন যদি চেঞ্জ করতে হয় তাহলে আমরা স্পেশাল রেগুলেশনের মাধ্যমে পারবো। স্পেশাল রেগুলেশন করে আর্টিকেলস এক্সপ্রেশন চেঞ্জ করা যায়। রেজিস্ট্রেশন অফ মেমোরেন্ডাম এন্ড আর্টিকেলস অফ মেমোরেন্ডাম। স্যার আর্টিকেল, হ্যাঁ, হ্যালো স্যার, আর্টিকেল অল্টারেশন করার সময় যে কোর্টকে জানাতে হবে না, এবং কি আরজেসি তে পাঠাতে হবে কিনা আর্টিকেলটা চেঞ্জ করে? আরজেসি তো অবশ্যই পাঠাতে হবে, আরজেসি তো অবশ্যই পাঠাতে হবে, কিন্তু কোর্টের এখানে কোনো ফ্যাক্টর নাই। কোর্টের মাধ্যমে আপনি জানাতে হবে না, কোর্টকে জানানো নাই, এখানে কোনো বাধ্যবাধকতা নাই। হ্যাঁ, তারপরে স্পেশাল যদি কেউ মনে করে সেটা তার ব্যাপার, কিন্তু এখানে কোনো বাধ্যবাধকতা নাই। দেখুন কি বলছে, সাবজেক্ট টু দ্য প্রভিশন অফ দিস অ্যাক্ট and to the conditions contained in its memorandum, a company may by memorandum এই কথাটা বলা থাকবে, যেটা এরকম যদি স্পেশাল রেজুলেশনের মাধ্যমে প্রয়োজন বোধে আর্টিকেল অ্যামেন্ডমেন্ট করা যায়, সেটা মেমোরেন্ডামে উল্লেখ করা থাকে কন্টেন্ট, এবং সেটা মেমোরেন্ডামে যেগুলো কন্টেন্ট আছে, মেমোরেন্ডামের উদ্দেশ্য লেখা থাকে কোন বিজনেস করবে, তাহলে সেই বিজনেসের পারপাস আর্টিকেল রেজিস্ট্রেশন করতে হবে। আর্টিকেল রেজিস্ট্রেশন এমন কিছু নিয়ে আসা যাবে না যেটা মেমোরেন্ডাম ভাইলেট করে দেবে। তাহলে কন্ডিশন কন্টেন্ট ইন দিস মেমোরেন্ডাম, a company may by special regulation after exclude from or add to its articles, একটা আর্টিকেল কিছু এক্সক্লুড করতে পারে অথবা অ্যাডও করতে পারে, and any alteration, exclusion or addition so made shall be as valid as if originally contained in the articles and be subject in like manner to alteration, exclusion, addition by special regulation. And the main হচ্ছে স্পেশাল রেগুলেশন হয়ে এখন আরজিসি তো আপনি জানাতেই হবে, আর্টিকেলস তো জানাতেই হয়, আর্টিকেলস কোশ্চেন এমন আসে যে আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন এটার মানে অল্টারেশন করার প্রসেস গুলা এক্সপ্লেইন করতে বলে আর কি কোশ্চেনে। প্রসেস করলে এই যে আর্টিকেলস তো স্পেশাল রেগুলেশন, আপনি প্রথম স্পেশাল রেগুলেশন রাখতে হবে, তারপর স্পেশাল রেগুলেশনের মাধ্যমে আর্টিকেলস রেজিস্ট্রেশন চেঞ্জ করবেন, সেটা আপনি ইয়াতে আরজিসি জমা দিতে হবে। জি জি, থ্যাংক ইউ স্যার। এবং আরো দিতে হবে এখানে জমা দিতে হবে, প্রয়োজন বোধে আপনার যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে, ব্যাংক অ্যাকাউন্টে জমা দিতে হবে। এগুলো হচ্ছে মানে আপনার কি বলে আরো যেহেতু যে অপারেশনের সময় তখন এগুলো কাজে লাগে, যেখানে লাগে সেখানে আপনি ব্যবহার করবেন। দেন বলা হচ্ছে রেজিস্ট্রেশন অফ মেমোরেন্ডাম এন্ড আর্টিকেলস অফ মেমোরেন্ডাম আমরা কিভাবে রেজিস্ট্রেশন করতে পারি। একদম পরে মেমোরেন্ডাম অ্যাপ্লিকেশন এবং মেমোরেন্ডাম কিভাবে রেজিস্ট্রেশন করতে পারি। অন্য একজন পড়েন, ঘুরে ঘুরে পড়েন, একজনের সব পড়তে হবে না, অন্য একজন পড়েন। কি পড়তেছেন? ঠিক আছে, আমি পড়ি, আপনাদের সবাইকে অফ করে দিই। Registration of memorandum and articles. The memorandum and articles which any shall be filed with the registrar. Memorandum article যদি কোনো রেজিস্ট্রারের কাছে যদি কোনো ফাইল করা হয়, who is satisfied that ফাইল মানে অ্যাপ্লিকেশন করা আছে, who is satisfied that the requirements of this act shall be complied, we shall retain and register them within 30 days from the date of their receipt, and in the event of refusal, we shall communicate the grounds within 10 days after that period of to the company. এখন মেমোরেন্ডাম এবং আর্টিকেলস এর রেজিস্ট্রেশনের জন্য যদি কেউ কোনো অ্যাপ্লিকেশন ফাইল সাবমিট করে অথবা অ্যাপ্লিকেশন সাবমিট করে, সেই ক্ষেত্রে আরজিএসসি যে কাজটা করতে হবে সেটা তারা, হ্যাঁ রেজিস্টার বলতে আরজিএসসি যে রেজিস্টারকে বলা হচ্ছে, তারা এই যে যখন থেকে রিসিভ করছে তার 30 দিনের ভিতরে তাদের রেজিস্ট্রেশন করতে হবে, 30 দিনের ভিতরে। আর যদি রিফিউজ করে দেয় তাহলে 10 দিনের ভিতরেই রিফিউজ করে দিতে হবে, এবং সেটা কারণ জানাতে হবে যে এই কারণে আপনার এটা রেজিস্ট্রেশন করা যাচ্ছে না। Any person on being aggrieved by a refusal of the registrar and
under subsection 1 may make a appeal to the government within 30 days of the receipt of the refusal order. এখন যে কেউ যদি সে রিফিউজ হয় তাহলে রিফিউজ পাওয়ার পরবর্তীতে সে 30 দিনের ভিতরে সে কি করতে পারবে, আপিল করতে পারবে সরকারের কাছে। The petition of appeal shall be accompanied by the treasury challan showing a fee of 250 টাকা ট্রেজারি চালান জমা দিয়ে সেটা আপিল করতে হবে। To be credited under the head of account specified in the decision of the government in an appeal under this section shall be final. এক্ষেত্রে সরকার যে এই রায়টা দিবে সরকারের সিদ্ধান্তটাই চূড়ান্ত সিদ্ধান্ত বলে গণ্য হবে। এই হলো আর্টিকেল মেমোরেন্ডাম রেজিস্ট্রেশনের সম্পর্কিত প্রভিশন। সেই প্রভিশনে মেইনলি বলা হচ্ছে যে এটা অ্যাপ্লিকেশন করার সাথে সাথে রেজিস্ট্রেশন করতে হবে, 30 দিনের ভিতরে আপনি রেজিস্ট্রেশন করতে হবে। যদি রিফিউজ করে দেয় তাহলে 10 দিনের ভিতরে রিফিউজ করে দিয়ে এর উপযুক্ত কারণ সহ বলতে হবে। তারপর যদি এই রিফিউজ পাওয়ার পড়লে সে 30 দিনের ভিতরে গভর্নমেন্টের কাছে আপিল করতে পারবে। দেন গভর্নমেন্টের কাছে আপিল করার জন্য তার এখানে যেটা করতে হবে সেটা আবার এখানে বলে দিচ্ছে একটা, যেটা আপনার একটা ফি দিয়ে সেটা আপিল করতে হবে এবং গভর্নমেন্টের সিদ্ধান্তটাই চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে গণ্য হবে। আমরা পড়বো শেয়ার ক্যাপিটাল, নাম্বার অফ শেয়ার কি হবে, শেয়ার ক্যাপিটাল কাকে বলে, register of member. Every company shall keep in one or more books of register of its member. মেম্বারদের একটা রেজিস্টার রাখতে হবে। প্রতিটা কোম্পানি একটা তার যে সদস্য আছে তাদের একটা রেজিস্টার মেনটেন করতে হবে, কমপক্ষে একটা অথবা তার চেয়ে বেশি। And enter there in the following particulars. সেখানে কি কিগুলো থাকবে, কি জিনিসগুলো থাকবে, নেম এন্ড অ্যাড্রেস এন্ড অকুপেশন if any of the members. তো এখানে মেম্বারদের নাম, ঠিকানা, তারা যদি কোনো অকুপেশন করে থাকে, চাকরি করে, সেগুলো বলা থাকবে। In the case of the company having a share capital, যদি শেয়ার ক্যাপিটাল কোম্পানি থাকে, statement of the share held by its member, প্রতিটা সদস্যের যে শেয়ার আছে সেটার স্টেটমেন্ট থাকবে, distinguishing each share by its number and of the amount paid and agreed to be considered as paid on the shares of each member, the date at which each person was entered in the register as a member, the date at which any person ceased to be a member. একজন মেম্বার কখন সে জয়েন করলো, কখন সেখান থেকে চলে গেল, সেই সব কথাগুলো ডেটগুলো লেখা থাকবে। শেয়ার ক্যাপিটাল কত, সেই শেয়ার ক্যাপিটালের সার্টিফিকেট প্রয়োজন হয়, সেক্ষেত্রে তার সার্টিফিকেট একটা এখানে রেখে দিবে। তারপর হচ্ছে if a company make default in complying with the requirements of this section, it shall be liable to as fine not exceeding 100 টাকা for every day during which the default continues, and every officer of the company who knowingly and willfully authorize or permits the default shall also be liable to be paid like penalty. কোম্পানির জন্য বলছে যে পেনাল্টি দিতে হবে 150 টাকার বেশি না, 150 টাকা হচ্ছে প্রতিদিনের জন্য তাকে জরিমানা দিতে হবে সে এরকম কাজ করে থাকে, যে না করে। ঠিক আছে, টাকাটা কম কিন্তু আসলে জরিমানা হলেই সমস্যা কোম্পানি। এখানে একটা কথা বলা আছে, এগুলো আমরা পড়বো। রিডাকশন অফ শেয়ার ক্যাপিটাল। শেয়ার ক্যাপিটাল আমরা জানি ইনক্রিজ করা যায়, ইনক্রিজ করা সহজ। ইচ্ছা করলে আপনি শেয়ার ক্যাপিটাল কমাইতে পারবেন না, কমাইতে গেলে অনেকগুলো রেস্ট্রিকশন আছে। সেই জন্য আমরা এখানে প্রভিশনটা ভালো করে দেখবো। রিডাকশন অফ শেয়ার ক্যাপিটাল, restriction on purchase by company or loans by company for purchase of its own share. কোম্পানি নিজে শেয়ার পারচেজ করতে পারবে না, সেক্ষেত্রে রেস্ট্রিকশন আছে। অথবা কোম্পানি কাউকে লোন দিতে পারবে না, সেই শেয়ারগুলো তার নিজের শেয়ার উপর পারচেজ করবে। রেস্ট্রিকশন অন পারচেজ বাই কোম্পানি, কোম্পানি নিজের কেনার ক্ষেত্রে রেস্ট্রিকশন, অথবা লোনস বাই কোম্পানি, কোম্পানির লোনের মাধ্যমে ফর পারচেজ অফ
ওন শেয়ার, তার নিজস্ব শেয়ার কেনার জন্য লোন দেওয়া, সেটার ক্ষেত্রে ঠিক আছে, রেস্ট্রিকশন আছে। তাহলে রেস্ট্রিকশন কি বলছে এর আন্ডারে? নো কোম্পানি লিমিটেড বাই শেয়ার শ্যাল হ্যাভ পাওয়ার টু বাই ইটস ওন শেয়ার or to the shares of a public company of which it is a subsidiary company unless the consequent reduction of capital is effected and sanctioned in the manner provided by section 59 to 70. এই যে সেকশনগুলো বলবো আর কি, একটা কোম্পানি লিমিটেড বাই শেয়ারস এর ক্ষেত্রে shall have power to buy its own share or the shares of the public company of which, মানে কোনো কোম্পানিরই সেই ক্ষমতা নাই। নো কোম্পানি লিমিটেড বাই শেয়ার, যে কোম্পানিটা লিমিটেড বাই শেয়ার সেরকম কোনো কোম্পানির ক্ষমতা নাই যে সে তার নিজের শেয়ার কিনবে, অথবা অর দ্য শেয়ারস অফ দ্য পাবলিক কোম্পানি অফ হুইচ ইট ইজ এ সাবসিডিয়ারি কোম্পানি, যদি এমন কোনো সাবসিডিয়ারি কোম্পানি পাবলিক কোম্পানি হয়ে থাকে তার, সেইগুলোর শেয়ার সে কিনতে পারবে না আনলেস দ্য কনসিকুয়েন্ট রিডাকশন অফ ক্যাপিটাল ইজ ইফেক্টেড and sanctioned in the manner provided by section। ঠিক আছে, তাহলে একটা কোম্পানির শেয়ার ক্যাপিটাল কখন কমে যাবে? যদি কোম্পানির শেয়ারগুলা সে যদি অফলোড করে দেয় তাহলে। তাহলে আর কিন্তু এখানে বলা হচ্ছে তাহলে সেই কোম্পানি নিজে নিজে শেয়ার কিনতেই পারবে না। নো কোম্পানি লিমিটেড বাই শেয়ার other than private company or a subsidiary company of a public company shall give either directly or indirectly and either by means of a loan guarantee, the provision of security or otherwise any financial assistance of the purpose of or in connection with the purchase made or to be made any by any person of any share in the company। মানে কোন কোম্পানি প্রাইভেট কোম্পানি ছাড়া অথবা কোনো সাবসিডিয়ারি কোম্পানি ছাড়া অন্য কোম্পানির শেয়ার কোম্পানি কিনতে পারবে না। শ্যাল গিভ ওয়েদার ডিরেক্টলি অর ইনডিরেক্টলি, সে ডিরেক্টলি অথবা ইনডিরেক্টলি কোনোভাবেই সে কিনতে পারবে না, অথবা কোনো লোন গ্যারান্টি দিতে পারবে না, হ্যাঁ, অথবা কোনো আর্থিক কোনো সহায়তা দিতে পারবে না, অথবা এই উদ্দেশ্যে কোনো কিছু সে ক্রয় করতে পারবে না। Then বলা হচ্ছে if a company acts in contravention of this section, the company or every officer of the company who is knowingly and willfully in default shall be liable to a fine not exceeding 500 টাকা। এখানে ক্ষেত্রে যদি রেস্ট্রিক্ট কোনো কোম্পানি নিজে নিজে শেয়ার কিনে তাহলে তার 500 টাকা কি করতে হবে? ফাইন দিতে হবে। Nothing in this section shall affect the right of a company to redeem any shares issued under section 154. 154 এর একটা সেকশন আছে, সেক্ষেত্রে কোনো এই সেকশনটা এফেক্ট আসবে না। এখন রিডাকশন অফ ক্যাপিটাল, এখন ক্যাপিটাল রিডাকশন করতে হলে কি করতে হবে? এটা তো হচ্ছে যে আপনার রেস্ট্রিকশন, আপনি শেয়ার সে নিজের শেয়ার নিজে কিনতে পারবে না, কিনলে তো ক্যাপিটাল কমে যাবে, এটা হলো রেস্ট্রিকশন দিয়ে দেবে। এখন কোম্পানি ক্যাপিটাল কমাতে হবে, কোম্পানি রিডাকশন করবে, সেই ক্ষেত্রে কি করবে? সেই ক্ষেত্রে হচ্ছে সাবজেক্ট টু কনফার্মেশন বাই দ্য কোর্ট, কোর্টের আগে কনফার্মেশন লাগবে, অথবা আপনি যে শেয়ার ক্যাপিটাল কমালেন সেটা কোর্টের কাছে সাবমিট করে কোর্টের কনফার্মেশন দিতে হবে, দেন ইট উইল বি ইফেক্টিভ। Subject to confirmation by the court, the company limited by shares, if so authorized by its articles, may by special resolution reduce its share capital in any way, and in particular the company may, as part of the general power। তাহলে এটাও ঠিক একই রকম, একটা কোম্পানির আগে আমরা যেটা বলছিলাম স্পেশাল রেজলিউশনের মাধ্যমে, হ্যাঁ, কোর্টের কনফার্মেশনের যদি পায়, সেই ক্ষেত্রে একটা কোম্পানি যে লিমিটেড বাই শেয়ার যে কোম্পানি থাকবে তার অথরাইজ অথবা আর্টিকেলস মাধ্যমে যে শেয়ার থাকে সেই স্পেশাল রেজলিউশনের মাধ্যমে সেই অ্যামাউন্টটা শেয়ার ক্যাপিটালটা তারা কি করতে পারবে? কমাইতে পারবে। Extinguish or reduce the liability on any of its shares in respect of share capital not paid up, either with or without extinguishing or reducing liability on any of its shares concern any paid up share capital which was lost or presently by any level, either with or without extinguishing or reducing liability on any of its shares thereof any paid up capital which is in excess of the ones of the company, so far as is necessary alter its memorandum by reducing the amount of its share capital and of its share accordingly।
স্পেশাল রেজুলেশন আন্ডার দি অ্যাক্ট ইন দি অ্যাক্ট কল্ড রেজুলেশন অর্ডার রেজুলেশন আমরা এটা অবশ্য আমি আমার সামনে পাওয়ার পয়েন্টে পড়াবো। অ্যাপ্লিকেশন টু কোর্ট ফর কনফার্মিং অর্ডারটা কনফার্ম করার জন্য বোর্ডে অ্যাপ্লিকেশন করতে হবে। হায়ার এনি কোম্পানি হ্যাজ পাসড রেজুলেশন ফর রিডিউসিং শেয়ার ক্যাপিটাল ইট শ্যাল অ্যাপ্লাই বাই পিটিশন টু দ্য কোর্ট ফর অ্যান অর্ডার কনফার্মিং দ্য রিডাকশন। ঠিক আছে, এতটুকু পর্যন্ত কি ঠিক আছে? আমরা কি আলাপ করলাম? রেজিস্ট্রেশন মেমোরেন্ডাম আর্টিকেল সেটা আমরা বলছিলাম, কি বলছি? স্যার যে এটা হচ্ছে রেজিস্ট্রেশন অফ মেমোরেন্ডাম আর্টিকেল। হ্যাঁ, এটা কি রেজিস্ট্রেশন হবে? এটা হয়েছে স্যার। হ্যাঁ, জি রেজিস্ট্রেশন অফ মেম্বার স্যার, একটা বিষয় জানার ছিল, সেটা হলো বলেন। পাবলিক লিমিটেড কোম্পানি এবং প্রাইভেট লিমিটেড কোম্পানি দুইটা কি সিকিউরিটি স্টক এক্সচেঞ্জ থেকে রেজিস্ট্রেশন নিতে হয় না আলাদা আলাদা ভাবে? সিকিউরিটি স্টক এক্সচেঞ্জ থেকে রেজিস্ট্রেশন পাবলিক কোম্পানি নিতে হয় না, প্রাইভেট কোম্পানি নিতে হয় না। যেগুলা পাবলিকলি ট্রেডেড কোম্পানি হবে সেগুলা নিতে হবে। আপনার কোম্পানি থেকে যেটা নিতে হবে সেটা হচ্ছে আরজিএফসি থেকে আপনার পারমিশন দিতে রেজিস্টার করতে হবে। রেজিস্টার হবে রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানি আরজিএফসি, ক্লিয়ার? আর যেটা পাবলিকলি Yes, sir. ট্রেডেড হবে, যেগুলো ট্রেডিং হবে আইপিওর মাধ্যমে, পাবলিক অফারিং এর মাধ্যমে যখন আপনার ক্যাপিটাল সংগ্রহ করবে তখন সিকিউরিটি এক্সচেঞ্জে রেজিস্ট্রেশন করবে। ঠিক আছে স্যার। ওকে, এটা সম্পর্কে একটু বলেন। রেজিস্টার অফ মেম্বারদের রেজিস্টার সম্পর্কে কি কি বলছে? বলছে স্যার যেখানে এভরি কোম্পানি শ্যাল কিপ ইন ওয়ান অর মোর বুকস অফ list of its members and enter therein the following particulars: name, address, and occupation of every members. In case of company having a share capital, যে each member প্রত্যেক মেম্বার যে শেয়ার হেল্ড করে এটা স্টেটমেন্ট, প্রত্যেকটা শেয়ারের আলাদা নাম্বার থাকবে, যে অ্যামাউন্টটা পেড আপ করা হয়েছে অথবা কনসিডার করা হয়েছে অ্যাজ পেড আপ। হ্যাঁ, তারপর হচ্ছে ডেট at which each person was entered in the register as member. আর হচ্ছে গিয়া ডেট at which any person ceased to be member, মানে মেম্বারশিপ ক্যান্সেল হয়ে গেছে, বাতিল হয়ে গেছে, সেই ডেটটা লাগবে, এন্ট্রি হয়েছে সেটাও লাগবে। এই কথাগুলো অর্থাৎ মেম্বারদের একটা সুন্দর করে রেজিস্টার রাখতে হবে। স্যার এখানে একটা জিনিস হচ্ছে যে they agreed to be considered as paid up, এটা কি ক্ষেত্রে বোঝায়? হ্যাঁ, এটা হচ্ছে পেড আপ একটা আছে, যে ওই যে 2 নম্বরটায় হ্যাঁ, এন্ড অফ দ্য সেকেন্ড লাইনটা, মানে যে পরিমাণ পেড আপ ক্যাপিটাল অথবা যেগুলা তারা পেড আপ করবে কনসিডারড অ্যাজ পেইড, এগ্রিড টু বি কনসিডারড অ্যাজ পেইড অন দ্য শেয়ারস অফ ইচ মেম্বার। ঠিক আছে, এগ্রিড টু বি কনসিডারড এটা কোনটা পারে? এগ্রিড টু এটা কি প্রকাশ পাবে যে এখন পে করো না কিন্তু এগ্রি করছে, সেই জিনিসটা সে কোথায় লেখা থাকবে? এটা হচ্ছে বিভিন্ন রকমের হতে পারে। আপনার কোনো শেয়ার ক্যাপিটাল নিয়ে আসছে, একজনে একটা জমি দিল, একজন একটা আপনার ইয়ে করলো, আলাদা নিজে থেকে কোনো একটা পেড করলো। প্রাইভেট, এখানে তো হচ্ছে প্রাইভেট কোম্পানি পাবলিক কোম্পানি সবার জন্য বলা হচ্ছে।
এখন এটা তো পরবর্তীতে এটা তাহলে কি হলো যে হ্যাঁ এই পরিমাণের এই শেয়ারের এগেইনস্টে সে এটা টাকাটা দিছে, এটা তারা কনসিডার করছে যে এই শেয়ার হোল্ডার এত টাকা দিছে, ঠিক আছে, সেটাকে আপনার মানিটারি হিসাবে নিয়ে নিল। এটাই হচ্ছে এগ্রি টু কনসিডার অ্যাজ পেইড অন দা শেয়ার। ঠিক আছে, প্রতিটা শেয়ার হোল্ডারদের মেম্বারদের নামের পাশে তারা কি পরিমাণ শেয়ারের টাকা দিচ্ছে সেটা হিসাবে তারা কি করে নেওয়া, এগ্রি করে নেওয়া। অথবা এটা আরেকটা মিনিংও বোঝাইতে পারে, সেটা হচ্ছে যে আপনার যে পেড আপ ক্যাপিটাল হচ্ছে এটা, আমরা যে অথরাইজ ক্যাপিটাল আমরা ভবিষ্যতে এত করে আমরা পে করব, এই যে জিনিসটা সেটাও এখানে মিনিং করতে পারে, দুটোই হইতে পারে। ক্লিয়ার? এখানে ওই রেজিস্টারে এগুলো উল্লেখ করে থাকবে একদিকে সে কত টাকা দিল, হ্যাঁ এই ক্ষেত্রে মানে সে কত টাকা দিবে, বা আমাদের শেয়ারহোল্ডার টোটাল এত টাকা আছে, ভবিষ্যতে তারা এত টাকা করে দিবে, এই কথাগুলা লেখা থাকবে আর কি। রেজিস্টার কিছুই না, রেজিস্টার আমরা যেগুলো তারা লিখে রাখে বুঝলি? এখন এটা যদি না করে তার কোনো অডিট পায় তাহলে সেখানে ফাইন তো করতে পারবে, ঠিক আছে, সেটাই তো বলছি। স্যার মেম্বার শেয়ার হোল্ডার তো স্যার একই কথা তাই না? মেম্বার বা শেয়ার হোল্ডার এখানে একই কথা, এখানে এই ক্ষেত্রে একই কথা। আমরা বলছি রিডাকশন অফ ক্যাপিটাল ক্ষেত্রে কি বলছি, রিডাকশন অফ ক্যাপিটাল ক্ষেত্রে কি বলছি? আমরা যদি এটা না জানি তাহলে রিডাকশন করার জন্য প্রসিডিউরটা কি, কোডের কনফার্ম কিভাবে আমরা কোডের কনফার্মেশন বা টোটাল প্রসিডিউরটা কি রিডাকশন অফ ক্যাপিটাল। কোম্পানি ক্রেডিট তো বাড়ায় আমরা জানি সবসময়, ঠিক আছে, এখন যদি কোনো কারণের সাথে কমাইতে হয় তাহলে কি করতে হবে? স্যার এখানে 59 নাম্বার ইয়েতে এগুলো সাব পয়েন্ট গুলো একটু বাংলা করে বলে বলে বোঝা যাচ্ছে না, একটু ক্লিয়ার। আচ্ছা, বুঝতে হবে, আপনারা এক কাজ করবেন, কোম্পানি একটু তো বাংলা পাওয়া যায়, হুম। ঠিক আছে, আপনি বাংলাটা পড়তে পারেন, বাংলাটা পড়ে তারপর প্রয়োজন ইংলিশটা পড়বেন, ঠিক আছে, দুইটাই পাবেন। আপনার ওয়েবসাইটে মানে বিভিন্ন নেটে দিয়ে আপনি পাবেন, অথবা কোথাও না পাইলে আপনার হচ্ছে বাংলাদেশ ল ল দিয়ে আপনি কোম্পানি এক সার্চ দিন, আপনাকে ওখানে নিয়ে যাবে, ওখান থেকে আপনি সব যে আইন আছে, ঠিক আছে, এটা কি বলছে, সাবজেক্ট টু দ্য কনফার্মেশন বাই দ্য কোর্ট, কোর্টের কনফার্মেশনের মাধ্যমে, ঠিক আছে, মানে কোর্টের কনফার্মেশন পেতে হবে, এটা হলো প্রথম সাবজেক্ট। A company limited by shares, company যারা limited by shares থাকে, if so authorized by its articles, may by special regulation reduce its share capital in any way, and in particular the company may as part of its general power, এবং এই ক্ষেত্রে কোম্পানির একটা জেনারেল পাওয়ার মাধ্যমে হোক, যেভাবেই হোক, স্পেশাল রেগুলেশনের মাধ্যমে, হ্যাঁ যে করেই হোক না কেন, এটা মেইন আলটিমেটলি হচ্ছে কোর্টের কনফার্মেশন নিতে হবে, তার মাধ্যমে কোম্পানি কি করতে পারে, এক্সটিংগুইশ অর রিডিউস দ্য লাইবিলিটি। শেয়ার ক্যাপিটাল কেন কমাবে, তার যে লাইবিলিটি আছে সেখান থেকে কিছু এক্সটিংগুইশ পুড়িয়ে ফেলা, অর্থাৎ বাতিল করে মানে শেষ করে দেওয়া, নিঃশেষ করে ফেলা, অথবা সেটাকে কমিয়ে নিয়ে আসা, লাইবিলিটি কমিয়ে আনা অন এনি অফ হিজ শেয়ারস ইন রেসপেক্ট অফ হিজ শেয়ার ক্যাপিটাল নট পেড আপ। অনেক সময় কি হয়, আপনার কোম্পানি পেড আপ ক্যাপিটাল 100 টাকার শেয়ার 10 টাকা মাত্র পেড আপ হচ্ছে, তাহলে কোম্পানির ক্যাপিটাল হিসাব করতেছে, অথরাইজ ক্যাপিটাল কত 100 টাকা করে হিসাব করতেছে, সেই ক্ষেত্রে কোম্পানি চিন্তা করতে পারে না আমার এত ক্যাপিটাল আমরা কমাই ফেলবো, আমরা এই 100 টাকা করে ক্যাপিটাল লাগবো না, শুধু 50 টাকা করে রাখবো, তার মানে এই 50 টাকা কমাই দেওয়া লাইবিলিটি, ঠিক আছে, তাহলে এই হচ্ছে কমাইতে হলে কিন্তু এটা কনফার্মেশন বা এটা কোর্ট লাগবে। দেন বলা হচ্ছে ইদার উইথ অর উইথাউট এক্সটিংগুইশিং, আইদার উইথ অর উইথাউট এক্সটিংগুইশিং, কোনো কমানো অথবা কমানোর জন্য হতে পারে অথবা ছাড়াও হতে পারে, হ্যাঁ, অর রিডিউসিং লাইবিলিটি অন এনি অফ দিস শেয়ার, ক্যান্সেল এনি পেড আপ শেয়ার ক্যাপিটাল, এরকম কিছু শেয়ার ক্যাপিটাল হতে পারে যেগুলো কি শেয়ার ক্যাপিটাল পেড করছে সেইগুলো বাতিল করে দিতে পারে, হুইচ ইজ লস্ট অর প্রেজেন্টেড বাই অ্যাভেলেবল অ্যাসেট,
এরকম আগে তো শেয়ার ক্যাপিটাল ছিল আপনার হচ্ছে কাগজে কলমে, মানে একটা সার্টিফিকেটের মতো। এরকম সার্টিফিকেট গুলো কি হয়ে গেছে, অনেক দিন ধরে এগুলো খবর নাই, এগুলো হারাই গেছে। তোমার অর্থাৎ এগুলা কি হয়ে গেছে, এগুলা কোম্পানির সাথে সংযুক্ত নাই। এরকম কিছু সে পেড আপ ক্যাপিটালও তারা কি করতে পারে, ক্যান্সেল করে দিতে পারে, দিয়ে তারা শেয়ার ক্যাপিটাল তাদের ক্যাপিটালটা কমায় ফেলছে। Either with or without extinguishing or reducing liability on any of its shares, pay off any paid up share capital which is in excess of the warrants of the company. কোম্পানির যে ফান্ড আছে সেই ফান্ড তাদের অ্যাক্সেস হয়ে গেছে, সেই পেড আপ ক্যাপিটাল শেয়ার ক্যাপিটালের যে টাকাগুলো নিচ্ছে সেইগুলো আবার ফেরত পে অফ করে দিতে পারে। So far as is necessary, alter its memorandum by reducing the amount of share capital and of its shares accordingly. এইসব প্রয়োজনীয় স্বার্থে মেমোরেন্ডামের মাধ্যমে মানে অল্টার করতে পারে, প্রয়োজন মতো মেমোরেন্ডামও কি করতে পারে, চেঞ্জ করতে পারে, যে তাদের এই শেয়ার ক্যাপিটাল রিডিউস করতে হচ্ছে। হ্যাঁ, এই ব্যাপার মেমোরেন্ডাম চেঞ্জ করতে পারে। এইসব কারণে যতগুলা 4টা কারণ বললো, এই কারণগুলো অবশ্যই যেভাবেই করুক না কেন, স্পেশাল রেজুলেশনের মাধ্যমে করে সেটা অবশ্যই কোর্টের কি করতে হবে, কনফার্মেশন দিতে হবে, তাহলে শেয়ার ক্যাপিটাল রিডাকশন হবে। Then, 2 number বলতেছে special resolution under this section in the acts called the resolution or reducing share capital, এবং এই যে স্পেশাল রেজুলেশন, সেই রেজুলেশনকে বলা হবে যে এটা একটা শেয়ার ক্যাপিটালের অথবা শেয়ার ক্যাপিটাল রিডিউসিং এর একটা রেজুলেশন। আমরা স্পেশাল রেজুলেশনকে আমরা পরে পড়ব। আচ্ছা, একটু আমরা এগুলা পড়বো। স্যার এখানে হ্যাঁ, বলেন। রিডাকশন অফ শেয়ার ক্যাপিটালের 2 নম্বরটা ঠিক বুঝি নাই। 2 নম্বর পয়েন্ট রিডাকশন অফ এটা বলছে either with or without extinguishing, বি বলতে কোনটা, এ বি নাকি না 2 নাম্বার? স্পেশাল রেজুলেশন আন্ডার দিস অ্যাক্ট, under this section, মানে এই সেকশনের আন্ডারে স্পেশাল রেজুলেশন is in this act called regulation or reducing share capital. হ্যাঁ, এই আইনের এই যে স্পেশাল রেজুলেশনের আন্ডারে যেটা হবে সেটাকে বলা হবে যে এই রেজুলেশন, সেটা বলা হবে। মানে শেয়ার ক্যাপিটালের জন্য শুধু একটা রেজুলেশন তৈরি করতে হবে, অন্য কোনো কারণে না। অন্য একটা শেয়ার স্পেশাল রেজুলেশন আছে, সেটার সাথে শেয়ার ক্যাপিটাল হবে তা হবে না, শুধু শেয়ার ক্যাপিটালের জন্য স্পেশাল রেজুলেশন করতে হবে। না, এখানে যে রেস্ট্রিকশন অন পারচেজ বাই কোম্পানি অর লোনস বাই কোম্পানি ফর পারচেজ অফ ইটস ওন শেয়ারস, এই যে রিডাকশন শেয়ার ক্যাপিটাল 58 নম্বর 2 স্যার। হ্যাঁ, No company limited by shares other than private company or a subsidiary company of public company shall give, whether directly or indirectly, and whether by means of a loan guarantee, the provision of security or otherwise, any financial resistance for the purpose or of or in connection with the purchase made or to be made by any person of any shares in the company. Last অংশটা বুঝি নাই। কেন বুঝেন না? বলছে কোনো কোম্পানি পারবে না শেয়ার কিনতে আগেরটার মধ্যে আছে, আদার দেন প্রাইভেট কোম্পানি আর সাবসিডিয়ারি কোম্পানি আর পাবলিক কোম্পানি। এই প্রাইভেট কোম্পানি এবং পাবলিক কোম্পানি, সাবসিডিয়ারি কোম্পানি ছাড়া অন্য যে কোনো কোম্পানি কি করতে পারবে না, শেয়ার কিনতে পারবে না। কোনগুলা, সে নিজে ডিরেক্টলি অথবা ইনডিরেক্টলি, অথবা কোনো লোন গ্যারান্টির মাধ্যমে, হ্যাঁ, অথবা কোনো লোন গ্যারান্টির মাধ্যমে কোনো সিকিউরিটি দিয়ে সে কিনতে পারবে না, অথবা অন্য কোনো ফাইন্যান্সিয়াল রেজিস্ট্যান্স দিয়ে, হ্যাঁ, সে নিজে অথবা কারো মাধ্যমে, হ্যাঁ, কোনো শেয়ার সে কিনতে পারবে না। এটাই বলছে। জি স্যার। আপনারা সবচেয়ে ভালো হতো আপনারা পড়তেন কোন কোন পয়েন্টে সমস্যা, আমি আসলে ওইখানে ব্যাখ্যা করে দিতাম, তাহলে আপনাদের জন্য কিছু হতো। অ্যানুয়াল জেনারেল মিটিং এটা কি? আমরা জানি প্রতিটা কোম্পানির যারা মানে পাবলিক কোম্পানি সবাই কি করতে হয়, অ্যানুয়াল জেনারেল মিটিং করতে হয়। প্রাইভেট কোম্পানিরও করতে হয় না তা না, তাদেরও করতে হয়। তাহলে এখানে বলা হচ্ছে এভরি কোম্পানি shall in its year of the Gregorian calendar hold, অর্থাৎ ক্যালেন্ডার ইয়ার আর কি, পঞ্জিকা বর্ষ, hold in addition to any other meeting as the general meeting
as its annual general meeting and shall specify the meeting as such in the notice calling it, and not more than 15 months shall elapse between the date of on annual general meeting of the company and that of the next. Important. Annual general meeting ব্যক্তি বলছে provision relating to annual general meeting. বলেন পড়েন এটা বলছে যে আসলে প্রভিশনটা হচ্ছে যে প্রতি কোম্পানি একটা অ্যানুয়াল জেনারেল মিটিং করতে হবে প্রতি বছর এবং সে একটা মিটিং থেকে এক বছর মনে করে এই বছর মিটিং করলাম সামনে বছর করবো কিন্তু দুইটা মিটিং এর পার্থক্য 15 মাস বেশি হওয়া যাবে না আর যদি কোনো কোম্পানি নতুন ইনকর্পোরেশন হয় তাহলে তার ইনকর্পোরেশন শুরু থেকে সে 18 মাসের ভিতরে তার একটা অ্যানুয়াল জেনারেল মিটিং করতে হবে ঠিক আছে এখন যদি কোম্পানি 2 নম্বর সেকশনে বলছে যদি কোম্পানি যদি ডিফল্ট করে মানে করতে সমর্থ না হয় তাহলে কোম্পানি যদি কোনো অ্যাপ্লিকেশন করে অথবা করলে ডিরেক্টর জেনারেল মিটিং অফ দ্য কোম্পানি ইফ সাচ অ্যান্সিলারি অন কনসিকুয়েন্স ডিরেকশন এট দ্য ফোর্থ থিং অ্যাকচুয়ালি ইন রিলেশন টু দ্য কলিং হোল্ডিং অন কন্ডাক্টিং দ্য মিটিং তো কোম্পানি যদি এরকম করে সাবসেকশন 1 অনুযায়ী সে যদি আপনার কোম্পানি ডিফল্ট হয় অ্যানুয়াল জেনারেল মিটিং করতে না পারে সেক্ষেত্রে কোনের কাছে যদি সে হস্তান্তর হয় মানে যদি সে আবেদন করে সেখানে তার আবেদনের প্রেক্ষিতে আবেদনের প্রেক্ষিতে তাকে এই কিভাবে অ্যানুয়াল জেনারেল মিটিং করতে হবে সেক্ষেত্রে তার তাকে ডিরেকশন দিবে Essentially or consider direction as the fourth things expedient to in relation to the calling, holding and conducting of the meeting. অ্যানুয়াল জেনারেল মিটিং করতে হবে সেটা প্রতি বছর করতে হবে একটা মিটিং এ আরেকটা মিটিং এর সময় হবে পার্থক্য হবে 15 মাস নতুন কোম্পানি ইনকর্পোরেশন হলে তাকে করতে 18 মাসের ভিতরে তার মিটিং করতে হবে প্রথম মিটিং এই কথাগুলোই বলা আছে আর এখানে 2 নম্বর প্যারাতে যদি যেটা বলা আছে যেটা যে provided that a company may hold its first AGM within a period of not more than 18 months from the date of incorporation. And if such general meeting is held within that period, it shall not be necessary for the company to hold any AGM in the year of its incorporation or in the following year. এক কথা কি দুইবার বললো বুঝলাম না এখানে যদি 18 মাসের মধ্যে যদি সে একটা ইনকর্পোরেশন 18 মাসের মধ্যে এজিএম করে তাহলে আর তো করার দরকার নাই নেক্সট এরপর নেক্সট 20 মাসের মধ্যে হয়তো এটা করবে নেক্সট 15 মাসে হলে তারপর পরের বছর এটা না করলেও সমস্যা নেই ইফ সাচ জেনারেল মিটিং ইজ হেল্ড উইথিন দ্যাট পিরিয়ড যদি 18 মাসের ভিতরে পরে হ্যাঁ and it shall not be necessary of the company to hold any annual general meeting in the year of its incorporation or in the following year যে বছর সেটা ইনকর্পোরেশন সেই বছর অথবা এর পরের বছর আর এটা আর নতুন করে আবার annual general meeting করার প্রয়োজন নেই মানে অর্থাৎ এটা বোঝাচ্ছে এটা আপনি মনে করেন এই বছর আমি ডিসেম্বরে আমি annual general meeting ইনকর্পোরেশন করলাম তাহলে আমার যদি বললো যে উপরে আইন অনুযায়ী প্রতি বছর annual general meeting করতে হবে ডিসেম্বর করে ডিসেম্বরই করতে হবে ঠিক আছে প্রতি বছর যদি বলি তা কিন্তু এখানে বলছে না ওই বছর অথবা এর পরের বছর যদি হয় এরপরে আরো 12 মাস আছে 13 মাস এই 13 মাসে করতে হবে না রেজিস্ট্রেশনের শুরু থেকে 18 মাসে তার সময় পাবে সেটাই বলছে এই মাসে এই বছর অথবা তার পরের বছরও করা মানে প্রয়োজন নাই যদি সে এই পিরিয়ডের ভিতর করে তাহলেই হবে সেটাই বললো মানে সাপোজ 21 সালের জানুয়ারিতে ইনকর্পোরেশন হয়েছে 18 মাসে 22 সালের জুনে করলো প্রথম মিটিং 21 সালের জানুয়ারিতে একটা ইনকর্পোরেশন 22 সালের জুনের 30 তারিখ হচ্ছে এজিএম প্রথম এজিএম করলো তার মানে এটা বোঝাচ্ছে যে মানে 21 সালে করতে হবে না ইয়ারে ইনকর্পোরেশন হচ্ছে ওই ইয়ারে তার করতে হয় না সেটা বলছে
করতে হয় না, আবার নেক্সট ইয়ার করতে হবে না, বলতে 22 সালে হবে না, আর কোনো করতে হবে না, এটা বোঝাচ্ছে নাকি স্যার? বিয়ের মিলে একটা। না 22 সালে কথা বলে স্যার এটা কি এখন কি ম্যানুয়াল বোঝাচ্ছে ইন দ্য এজিএমটা ফলোইং ইয়ার? অ্যানুয়াল জেনারেল মিটিং এটা কি প্রতি বছর ডিসেম্বর করতে হয় না যে কোনো মাসে, মানে যে কোনো 1 সময় ইয়ার? করতে হবে, যে কোনো সময় করতে হবে। এটা যেটা বলছে যে আমি একটু আগে যেটা বলছি, মনে করেন যে আপনার নভেম্বরে ইনকর্পোরেশন হয়েছে, তাহলে ওই ইয়ারে তো আপনি অ্যানুয়াল জেনারেল মিটিং করতে হয় না। ইভেন এর পরের বছর এটা ফলোইং ইয়ারও করতে হবে না। পরের বছর আরো তো 12 মাস, 12 14 মাসও এটা তো আর কোনো কি নাই, প্রয়োজন নাই। যদি সেটা 18 মাসের ভিতরে করে থাকে তাইলেই হবে এটা, তাহলে এর পরের বছর করলেও এটা হবে। মানে 2 বছর কিন্তু সে গ্যাপ পাইলো, পরবর্তী বছর কি এটা সে অ্যানুয়াল জেনারেল মিটিং করবে। এটা সেই কথাটাই বললো। ক্লিয়ার? জি স্যার, আরেকটা হচ্ছে কি স্যার, যদি কোনো একটা প্রাইভেট কোম্পানি আইপিও ছেড়ে পাবলিক কোম্পানিতে কনভার্ট হয়, তখন কি এই যে তখন ডেট অফ কমেন্সমেন্ট অফ বিজনেস হচ্ছে তার নতুন ডেট, যেটা তার হ্যাঁ অ্যাজ এ স্টার্ট অফ পাবলিক লিমিটেড কোম্পানি। হুম। সেক্ষেত্রে এইসব নিয়ম কানুন কি বলতে হবে নাকি সেপারেট নিয়ম কানুন তখন? হ্যাঁ বুঝতে হবে তো। মানে এই যে এই নতুন করে আবার এই যে করতে হবে, তখন কি সে নতুন করে শুরু হবে সব না? হ্যাঁ কমিটমেন্ট নতুন করলে তো, যদি প্রাইভেট কোম্পানি পাবলিক হয়েছে, সে তো নতুন কোম্পানি ফর্ম করছে, নতুন করে সব নিয়ম শুরু হবে। তখন সে ডেট অফ ইনকর্পোরেশনের জায়গায় ডেট অফ কমেন্সমেন্ট অফ বিজনেস শুরু হয়ে যাবে। হ্যাঁ হতে পারে। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের মোটামুটি অবস্থান। তারপরেও ওই যে সর্বশেষ একটা কথা আছে, সেটা হচ্ছে আপনার যে কনসার্ন অথরিটির মাধ্যম থেকে আপনি তো টাইম টু টাইম যেটা আপনি ইয়ে নিতে পারেন, ওইবার নিতে পারেন, সেটাই হবে, অসুবিধা নেই। অথরিটি যা বলে তাই হয়। দেন বলা হচ্ছে কলিং অফ এক্সট্রা অর্ডিনারি জেনারেল মিটিং। এক্সট্রা অর্ডিনারি জেনারেল মিটিং কিভাবে কল করবে? অ্যানুয়াল জেনারেল মিটিং তো প্রতি বছর করতে হবে, ঠিক আছে। অ্যানুয়াল জেনারেল মিটিং তারা মিটিং করতে হতে পারে, সেটাকে বলা হচ্ছে, সেই মিটিংকে বলা হবে এক্সট্রা অর্ডিনারি জেনারেল মিটিং। যেমন একটু আগে যেটা বললো যে আমরা প্রাইভেট কোম্পানিকে পাবলিক কোম্পানি করব, অথবা পাবলিক কোম্পানিকে আমাদের যে কোম্পানি, সে কোম্পানি আপনার ট্রেডিশনাল বেসড, এখন এটা ইসলামিক বেসড করবো, তাহলে সেটার জন্য অ্যানুয়াল জেনারেল মিটিং এর পরেও হঠাৎ করে আমাদের ডিসিশন, সেই ডিসিশনের জন্য আবার এক্সট্রা অর্ডিনারি জেনারেল মিটিং করতে হয়। Calling of extraordinary general meeting on requisition, notwithstanding anything contained in the article, the directors of the company which has a share capital shall not the requisition of the holders of not less than 1/10 of the issued share capital of the company upon which all calls or other sums than due have been paid, forthwith proceed to call an extraordinary general meeting of the company, and in the case of the company not having a share capital of capital, the directors thereof shall call such meeting on the requisition of such members in hand. On the date of submitting the requisition, not less than 1/10 of the total voting power in relation to the issue on which the meeting is called. এক্সট্রাঅর্ডিনারি জেনারেল মিটিংটা হবে রিকুইজিশনের জন্য। রিকুইজিশন, কেউ যদি শেয়ার হোল্ডাররা যদি চায় যে আমাদের আরেকটা স্পেশাল একটা মিটিং আমাদের এই মিটিং গুলোর মধ্যে করতে হবে, তার সেক্ষেত্রে এক্সট্রাঅর্ডিনারি জেনারেল মিটিং অন রিকুইজিশন। এখন রিকুইজিশন কারা? রিকুইজিশন অফ দ্য হোল্ডার্স অফ নট লেস দেন 1/10 অফ দ্য ইস্যুড শেয়ার ক্যাপিটাল অফ দ্য কোম্পানি। কোম্পানির যে শেয়ার ক্যাপিটাল ইস্যু করছে সেখান থেকে 10 ভাগের 1 ভাগের কম যদি হয়, তাহলে সেই রিকুইজিশনের জন্য আপনার মিটিং করতে হবে না। 10 ভাগের 1 ভাগ মিনিমাম যদি আপনাকে চায় যে এক্সট্রাঅর্ডিনারি মিটিং করার জন্য, সেক্ষেত্রে এক্সট্রাঅর্ডিনারি মিটিং করতে হবে। অথবা এখানে ভোটিং এর কথা বলা হচ্ছে, সেই শেয়ার ক্যাপিটাল বা অথবা নট লেস দেন 1/5 of the total voting power in relation to the issue on which the meeting is called. হ্যাঁ 10 ভাগের 1 ভাগের যে ভোটিং পাওয়ার আছে, তারা পরিমাণ সমান অথবা তার চেয়ে বেশি যদি হয়, তাহলে এক্সট্রাঅর্ডিনারি
মিটিং করতে হবে। The requisition must state the objects of the meeting. সেই রিকুইজিশনে বলতে হবে কেন মিটিংটা করা, উদ্দেশ্যটা কি, and must be signed by the requisition, যারা রিকুইজিশন করছে তাদের সাইন থাকবে, and deposited at the registered office of the company, and any consist of several documents in like form is signed by one or more requisition. If the directors do not within 21 days from the date of the deposit of the requisition proceed duly to call a meeting, পড়ে নিয়ে নেয় এগুলো অনেক করা। আমরা এগুলো আমাদের ওই পাওয়ার পয়েন্টে আমরা দেখবো এক্সট্রা অর্ডিনারি স্পেশাল রেজুলেশন কাকে বলে। Resolution shall be extraordinary resolution when it has been passed by a majority of not less than 3/4 of the members entitled to as to vote as per present in person or by proxy, where proxy are allowed at a general meeting of which notice specifying the intention to purpose the resolution as an extraordinary resolution has been duly given. Extraordinary resolution তাদেরকে বলা হবে যদি যে রেজুলেশনটা পাস করার জন্য 4 ভাগের 3 ভাগ ভোটার সেখানে ভোট দিয়ে থাকে, প্রেজেন্ট ছিল এবং সেখানে ভোট দেয়, তাহলে সেটাকে বলা হবে এক্সট্রাঅর্ডিনারি রেজুলেশন। আর a resolution shall be a special resolution when it has been passed by such majority, এই যে মেজরিটি বললো 3/4, সেই মেজরিটির মাধ্যমে পাস হবে as is required for the passing of an extraordinary resolution, and at the general meeting of which not less than 21 days notice specifying the intention to propose the resolution as a special resolution has been duly given. অর্থাৎ এখানে রেজুলেশন দুই প্রকার বলা হচ্ছে, একটা এক্সট্রাঅর্ডিনারি রেজুলেশন আর একটা স্পেশাল রেজুলেশন। এক্সট্রাঅর্ডিনারি রেজুলেশন কি, যে রেজুলেশনটা 4 ভাগে 3 ভাগ ভোটিং এর মাধ্যমে পাস হয়, তাহলে সেই রেজুলেশনটাকে বলা হবে এক্সট্রাঅর্ডিনারি রেজুলেশন। আর এই এক্সট্রাঅর্ডিনারি রেজুলেশনের ভোটিং এর জন্য যদি সেটা কমপক্ষে 21 দিনের নোটিশ দেওয়া হয়ে থাকে, হ্যাঁ, তখন সেই নোটিশটাকে বলা হবে যে রেজুলেশনকে বলা হবে স্পেশাল রেজুলেশন। এখানে মনে অ্যামেন্ডমেন্ট আছে, আমাদের যে অ্যামেন্ডমেন্ট 2 তে 21 এর জায়গায় সম্ভবত 14 ডেট হবে, এখানে একটা অ্যামেন্ডমেন্ট আছে। At any meeting at which an extraordinary resolution or a special resolution is submitted to be passed, a declaration of the chairman on a show of hands that the resolution is culture, unless a poll is demanded, be conclusive evidence of the fact without proof of the number or proportion of the votes accorded in favor of or against the resolution. At any meeting at which an extraordinary resolution or special resolution is submitted to be passed, a poll may be demanded. Where a poll is demanded, the poll may be in accordance with the articles be taken in such manner as the chairman may direct, and if the chairman directs it to be taken at the meeting at which it is demanded. Where a poll is demanded in accordance with this section, in completing the majority on the poll, reference shall be had to the number of votes of which each member is entitled by the articles of the company and or under Act. For this purpose of this section, notice of the meeting shall be deemed to be duly given and the meeting to be duly held when the notice is given, the meeting held for manner described in the articles. এখান থেকে মেইনলি হচ্ছে আপনার এই দুইটা প্রথম দুটো সেকশন দুটো অবশ্যই পড়বেন। ডিসকোয়ালিফিকেশন অফ ডিরেক্টর, ডিরেক্টরদের কোয়ালিফিকেশন এবং ডিসকোয়ালিফিকেশন। কোয়ালিফিকেশন কি, ডিসকোয়ালিফিকেশন। প্রথমে ডিসকোয়ালিফিকেশন, a person shall not be capable, হ্যাঁ, তোমরা কেমন আছেন? কালকে আমার ক্লাস কয়টায়? 7:15 না? আচ্ছা, ঠিক আছে, স্টুডেন্টদের বলে দিব তো। 7:15 কি এর ক্লাস কি 7:15 ছিল?
7:15 ছিল কার করার জন্য? আর উনি সকালে নিবে, তাই তো? ঠিক আছে, ঠিক আছে। আমাদের আগামীকালকে ক্লাস হবে 7:15। আমরা আগামীকালকে ক্লাসটা 7:15 নিব সন্ধ্যায়। ক্লাস শিডিউল ছিল 11:15টায়। ঠিক আছে, সবাই শুনতে পাচ্ছেন? জি স্যার। তারপর মেল করবে, অবশ্যই মেল করবে। 7:15 আমরা করবো। স্যার কালকে 15 আছে না স্যার? হ্যাঁ, বুঝলেন? 11:15 ছিল, আমরা 7:15 ক্লাস করবো আগামীকাল 7:15। সন্ধ্যা। Disqualification of directors. A person shall not be capable of being appointed. এগুলো আপনি পড়ে নিন। হ্যাঁ, আসলে আমি আজকে পরে এটা আর সময় দিব না, আমি অন্যগুলা শেষ করতে হবে, কোর্স শেষ করে যাবেন। ডিরেক্টরদের ডিসকোয়ালিফিকেশন কি? আমরা জানি যে ওই অ্যাজ ইউজুয়াল ইনসলভেন্ট হয়, কোর্ট যদি তার বিরুদ্ধে কোনো ফাইন্যান্সিং কোনো কিছু থাকে, হ্যাঁ, সেক্ষেত্রে অ্যাজ ইউজুয়াল যে মাইনর হয় তাহলে সে তার ডিরেক্টর হিসেবে থাকতে পারবে না। তারপর হচ্ছে যদি ডিসকোয়ালিফিকেশনের ক্ষেত্রে যদি এডিশনাল কোনো আর্টিকেলস যদি কোনো এডিশনাল গ্রাউন্ড দেওয়া থাকে সেক্ষেত্রে ডিসকোয়ালিফিকেশন থাকতে পারে। কোয়ালিফিকেশন কি? কোয়ালিফিকেশন হচ্ছে উপরে যে এই বলছে সেকশন 92 যে রেস্ট্রিকশন ইনক্লুড করছে, এখানে 92 তে কিছু রেস্ট্রিকশন আছে যে যারা অ্যাপয়েন্টমেন্ট অর অ্যাডভার্টাইজমেন্ট অফ ডিরেক্টর, এই রেস্ট্রিকশন গুলা যদি না থাকে, it shall be the duty of the every director to hold qualification director share. ডিরেক্টরদের ক্ষেত্রে যে যারা শেয়ার হোল্ডার ডিরেক্টর, সেই ডিরেক্টরদের প্রথমে হচ্ছে তার কোয়ালিফিকেশন শেয়ার লাগবে। কোয়ালিফিকেশন শেয়ার কি? তার নির্দিষ্ট সংখ্যক শেয়ার হোল্ড করতে হবে ডিরেক্টর হতে হলে। যদি এই সংখ্যক শেয়ার না থাকে তাহলে তারা ডিরেক্টর হতে পারবে না। যদি তার অলরেডি কমপ্লিট না কোয়ালিফাইড শেয়ার না থাকে তাহলে সে অবটেইন টু কোয়ালিফিকেশন উইথিন 60 ডেজ আফটার হিজ অ্যাপয়েন্টমেন্ট। সে নিয়োগ প্রাপ্তির পরে 60 দিনের ভিতরে তার যে নাম্বার অফ শেয়ার, সেই শেয়ারটা সে কিনে নিতে হবে। অথবা আর্টিকেলস বলা থাকে কত দিনের ভিতরে শেয়ার নিতে হবে, যেটা ঠিক থাকে সেইটাই হচ্ছে একটা কার্যকর হবে। স্যার পরীক্ষায় কি সেকশন সহ লিখতে হবে, সেকশন উল্লেখ করে? সেকশন লিখতে পারলে ভালো, আর না লিখতে পারলে কি করবেন? মানে যতটুকু পারেন অতটুকুই লিখবেন। লিখতে হবে, আপনি পারেন না ভিতরে সেকশন মনে নাই ভিতরে লেখা বন্ধ থাকবে তা হবে না। মনে থাকলে লিখবেন একুরেটলি, আর যদি একুরেট মনে না থাকে তাহলে লিখবেন না। এখানে দেখেন ম্যানেজিং ডিরেক্টর ক্ষেত্রে রেস্ট্রিকশন আছে, ম্যানেজিং ডিরেক্টর রেস্ট্রিকশন আছে। No public company or private company which is suitable as subsidiary of the public company shall after the commencement of this appoint any person as a managing director if he is a managing director of the company, manager of the other company, provided the no appointment under this section shall be made without the consent of the company in a general meeting. After managing director ক্ষেত্রে general meeting এর একটা consent নিতে হয়। Notwithstanding anything contained in subsection 1, government may by order permit any person to the appointment of managing director for more than 2 companies. এখানে বলছে permit any person to be appointed as a managing director for more than 2 persons if the government is satisfied that it is necessary that the company should for the proper working function as a single unit and have a common managing director. Actually managing director আপনার কোনো দুইটা কোম্পানির হওয়া যাবে না। ম্যানেজিং ডিরেক্টর একজন, সে একটা প্রতিষ্ঠানেরই চাকরি করতে পারবে, অন্য জায়গায় সে জব করতে পারবে না। এখানে বলছে যদি এরকম হয়, সরকার যদি কোনো স্যাটিসফাই হয়, সরকার যদি তাকে অ্যাপয়েন্টমেন্ট করে, হ্যাঁ, দুইটা কোম্পানি মোর দেন দুইটা কোম্পানি বেশিও সে করতে পারে, সেই ক্ষেত্রে কি করতে হবে? যে যতগুলা কোম্পানি হলো সবগুলো একটা সিঙ্গেল ইউনিটে কাজ করবে এবং সেগুলা একটা কমন ম্যানেজিং ডিরেক্টর হিসেবে ঠিক হতে পারে, সরকার যদি তাকে চায় তাহলে। স্যার একটা কোশ্চেন ছিল, হ্যাঁ, এটা হলো যে ওয়ান ম্যান কোম্পানি যেটা, সেটা কি চেয়ারম্যান এর ম্যানেজিং ডিরেক্টর একজনই হতে পারবেন? একদিনই হতে পারে, একদিনই হতে পারে।
না, সেখানে চেয়ারম্যান ম্যানেজিং ডিরেক্টর যেটা, ম্যানেজিং ডিরেক্টর তো শেয়ার লাগে না, ম্যানেজিং ডিরেক্টর বাইরে থেকে নির্দেশ দিতে ম্যানেজিং ডিরেক্টর করতে পারবে। স্যার এখন কি ওয়ান ম্যান কোম্পানি যেটা বা 1% কোম্পানি, এটা কি বাংলাদেশে মানে স্টার্ট হয়েছে এখন? হ্যাঁ, স্টার্ট হয়েছে, স্টার্ট করার জন্য তো অ্যাক্ট তৈরি করছে, আইন করা হয়েছে। তো স্যার সেক্ষেত্রে কি ম্যানেজার, ওই যেটা বললাম ম্যানেজিং ডিরেক্টর এবং চেয়ারম্যান, উনি মানে একজন পার্সন কি হতে পারবে কিনা? চেয়ারম্যান যিনি, উনি ম্যানেজিং ডিরেক্টরের পদ উনি পাবেন কিনা? দুইটা হবে, পালন করতে পারবে না, দুইটা করতে দিবে। ম্যানেজিং ডিরেক্টর সে যদি বানায় তাহলে সে আলাদা করতে পারে, আর যদি আপনি যেটা বলছেন সেটা করতে পারবে, একজনই করতে পারবে। সেটা কর্পোরেট গভর্নেন্স তো আর সে নাই, সে যদি শেয়ার ইস্যু করে বা সে যদি পাবলিকে ট্রেডেড হয় তখন গিয়ে তার ক্ষেত্রে গভর্নেন্সের ক্ষেত্রে কর্পোরেট গভর্নেন্সের যে ফর্মুলা সেখানে কাজে লাগবে। এখানে সেই ম্যানেজিং ডিরেক্টরি কি আর কি সে এককভাবেই সে কাজ করবে, তবে সে যদি এটাকে আপনার ফর্মে নিয়ে যা তাহলে সে ম্যানেজিং বাইরে থেকে হায়ার করবে, সে কোম্পানির সেক্রেটারি হায়ার করবে, সে কোম্পানির যে মানে আরো যারা যে পোস্টগুলো হোল্ড করে সেগুলো সে হায়ার করবে, তখন তিনি অটোমেটিক্যালি তারপর মানে রুলস রেগুলেশন অনুযায়ী সে অর্গানাইজেশন চালাতে পারবে। থ্যাংক ইউ স্যার। ওয়ান ম্যান কোম্পানির জন্য কোনো সমস্যা হয় না। থ্যাংক ইউ স্যার। ম্যানেজিং টু নট টু বি অ্যাপয়েন্টেড মোর দেন 5 ইয়ার্স এট এ টাইম, একসাথে 5 বছরের বেশি সে থাকতে পারবে না, তাকে 5 বছরের জন্য একবার তাকে রি অ্যাপয়েন্টমেন্ট করা যেতে পারে। হ্যাঁ, এটা বলা আছে, কিন্তু অনেক কোম্পানিতে দেখা গেছে যে 10 বছর 15 বছরও ম্যানেজমেন্ট করতেছে, এগুলো স্পেশাল পারমিশন। রেজিস্টার অফ ডিরেক্টরস, ম্যানেজার এন্ড ম্যানেজিং এজেন্ট। একটু আগে আমরা বলছিলাম যে রেজিস্টার মেম্বারদের রেজিস্টার রাখতে হবে, এখানে বলছে ডিরেক্টর, ম্যানেজার, ম্যানেজিং এজেন্ট যারা সবারই কি করতে হবে, রেজিস্টার মেনটেন করতে হবে, এই কথাটা এখানে সব বলা। এগুলো আপনার মানে মোটামুটি এগুলা পড়বেন, আমি এইগুলোর উপর ভিত্তি করে আমি ওদিকে আমার পাওয়ার পয়েন্ট আমার আছে সেগুলো আমি দেখাবো। প্রসপেক্টাস কাকে বলে আমরা জানি, প্রসপেক্টাস কাকে বলে? প্রসপেক্টাস হচ্ছে কোম্পানি আইপিতে শেয়ার যখন পাবলিক ওখানে যাবে তখন সে পাবলিককে একটি ইনভাইটেশন করা তার শেয়ার কেনার জন্য। এই যে ইনভাইটেশন করার জন্য যে প্রসেসটা সেটাকে বলা হচ্ছে কি, গতকালকে আসছিলা? যেটা দিয়ে সে যখন পাবলিককে ইস্যু আমন্ত্রণ জানাবে তার শেয়ার সাবস্ক্রাইব করার জন্য, এই যে আমন্ত্রণ জানার জন্য তাকে যে ইনভাইটেশন লেটারটা তৈরি করতে হয়, সেই ইনভাইটেশন লেটারটাকে অ্যাকচুয়ালি প্রসপেক্টাস বলা হয়। সেই প্রসপেক্টাসে থাকবে ডেটিং অফ প্রসপেক্টাস, কত তারিখে সে পদ্ধতি ইস্যু করছে প্রসপেক্টাস ডেট থাকবে। হ্যাঁ, shall be dated unless contrary to provision, যদি কোনো কারণে সে ডেট না দিয়ে থাকে, যেই ডেটে এটা পাবলিশ করছে সেটাই ডেট হিসেবে কাউন্ট করা হবে। ম্যাটার্স টু বি স্টেটেড এন্ড রিপোর্ট টু বি সেট আউট ইন প্রসপেক্টাস, প্রসপেক্টাসে এই কথাগুলো উল্লেখ করা থাকবে, সেখানে তারা কি করতে যাচ্ছে, কেন করবে, হ্যাঁ কোন কারণে তারা শেয়ার টাকা পাওয়া মানে নতুন ফাইন্যান্সিংয়ে যাবে, হ্যাঁ সেই কথাগুলো প্রসপেক্টাসে উল্লেখ করতে হবে, সেই কথাগুলো এখানে বলা আছে। প্রসপেক্টাসে বলবে তার ফিউচার আর মানে তার প্রিভিয়াস পারফরমেন্স কি, পাস্ট পারফরমেন্স গুলো সে উল্লেখ করবে, সে ফিউচারে কি করতে যাচ্ছে সেই কথাগুলো বলবে, সে তার বিজনেসের গ্রোথ, ফিউচার, পাস্ট এক্সপিরিয়েন্স কাজে লাগাই সে কিভাবে তার যে ফাইন্যান্সিং সে ফাইন্যান্সিংটা সে কি করবে, সে কি ডেট আগে যে লোন নিছে সে লোন পরিশোধ করবে না নতুন করে সে এক্সপানশন করবে, সবগুলো এই প্রসপেক্টাসে উল্লেখ করতে হয়। প্রসপেক্টাসে আপনার ফাইন্যান্সিয়াল, নন ফাইন্যান্সিয়াল, হ্যাঁ বোথ ডাটা উইল বি প্রেজেন্টেড। এখানে আপনার কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটি দুইটা রিপোর্টই দিতে হয় প্রসপেক্টাসে, দিয়ে আলটিমেটলি জনগণকে কি করতে হবে, আশ্বস্ত করতে হবে যে এখানে আমি টাকা পয়সা যদি সাবস্ক্রাইব করি তাহলে আমার রিটার্ন বেশি হবে, আমার রিটার্ন ভালো আসবে, হ্যাঁ আমার রেট অফ রিটার্ন বেড়ে যাবে। মর্গেজ করা, মর্গেজ
মর্গেজ কি, চার্জেস কি, এটা নিয়ে অনেক কোশ্চেন আছে। আমরা জানি যারা মানে লোন যখন দেওয়া হয়, লোনের এগেইনস্টে যখন আপনার কোনো কোলেটারাল সিকিউরিটি থাকে, সেই কোলেটারাল সিকিউরিটি গুলা আপনার এই ব্যাংক অথবা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনকে আপনি যখন তাকে পাওয়ার অফ অ্যাটর্নি দেন, তখনই সেটাকে বলা হচ্ছে হয় মর্গেজ। Every mortgage or charge created after the commencement of the act by a company and being either a mortgage or a charge for the purpose of securing any issue of debenture. কোনো ডিবেঞ্চার ইস্যু করার পারপাসে যদি কোনো চার্জ মর্গেজ অথবা কোনো চার্জ করা হয়, ফার্দার চার্জ করা হয়, মর্গেজ অর চার্জ অন আনকল শেয়ার ক্যাপিটাল অফ দ্য কোম্পানি, কোম্পানি যে শেয়ার ক্যাপিটাল থাকে সেগুলোর উপরেও মর্গেজ অর চার্জ হয়। এনি ইমুভেবল প্রপার্টির উপর হয়ে থাকে, এনি বুকস অফ দ্য কোম্পানির অন্য কোনো বইয়ের উপর হয়ে থাকতে পারে, Recording stopped. কোম্পানির উপর হতে পারে। মর্গেজ অর চার্জ নট বিং এ স্যার স্যার হ্যাঁ। 30 সেকেন্ড স্যার। হ্যাঁ বলো। নামাজ পড়তে যাচ্ছি তো স্যার, আপনি যদি এর মধ্যে ডাকেন এই জন্য বলে দিলাম। আমরা নামাজ class- পড়তে যাচ্ছি। হ্যাঁ আমরা ক্লাস শেষ করি, অসুবিধা নেই, আমরা ক্লাস শেষ করে নামাজ পড়বো। আচ্ছা সমস্যা নাই স্যার, ঠিক আছে স্যার। Recording in progress. Mortgage or charge on any book debts of the company. A mortgage or charge not being a place on a movable property of the company except working trade. A floating charge on the undertaking or sale so far as any property of the company's security on the company's property or undertaking is thereby confirmed. হ্যাঁ, অর্থাৎ মর্গেজ কোন কোনগুলোর উপর হবে সেগুলো বলছে এখানে 1 নম্বর সেকশন। Then the number বলছে when any mortgage or charge on any property of a company required to be registered under this section has been to registered any person acquiring such property or any part thereof or any share or interest therein shall be deemed to have notice of the said mortgage or charge as from the date of such registration. মানে রেজিস্ট্রেশন যে করবে সেটা রেজিস্ট্রেশন ডেট থাকবে। যে উইন্ডিং আপ হবে, সেটার জন্য অ্যাপ্লিকেশন ফর উইন্ডিং আপ হবে কোম্পানি or an order in that behalf. If any such company or other body corporate or any such managing agent or associate being body corporate as is mentioned in section 199 is liable to be owned up under this act and it appears to the government from any such report that demonstrates that it is expedient আমরা ক্লাস শেষ করে দিব। হ্যাঁ, শেষ করে তারপর আমরা নামাজ পড়বো, ঠিক আছে? জি স্যার। আমরা 2-3 মিনিট দেবো আমরা। এখন তো যদি ওয়েন্ডে পাপের জন্য অ্যাপ্লিকেশন করে তাহলে কি হবে সেই সেকশনটা এখানে বলা আছে। A petition for the winding up of the company, body corporate, managing agent or associate on the ground that it is just and equitable that it should be owned up. এখানে অবশ্যই প্রমাণ করতে হবে যে সেটা অবশ্যই ওয়েন্ড আপ হওয়া উচিত, এই কথাটা ওদেরকে প্রমাণ করতে হবে। an application for an order, সেখানে একটা সেকশন 233 অনুযায়ী একটা অ্যাপ্লিকেশন করতে হবে। both the petition and application is aforesaid, সেখানে পিটিশন এবং অ্যাপ্লিকেশনটা সংযুক্ত থাকতে হবে। অ্যাপয়েন্টমেন্ট এন্ড রিমুনারেশন অফ অডিটর, অডিটরের ক্ষেত্রে মানে কিভাবে অ্যাপয়েন্টমেন্ট হবে একটা কোম্পানির অডিটর, আমরা কিন্তু এগুলা প্রথম গভর্নেন্স রিলেটেড করছি। অ্যাপয়েন্টমেন্ট এন্ড রিমুনারেশন অফ অডিটর, এখানে কোম্পানি আইন অনুযায়ী তারা বলছে যে কিভাবে অডিটরটা আপনি অ্যাপয়েন্টেড হবে। অডিটর কিভাবে অ্যাপয়েন্টেড হবে সেটা অ্যানুয়াল জেনারেল মিটিং এর মাধ্যমে হতে হবে এবং সেই অ্যানুয়াল জেনারেল মিটিং এ অডিটরের যে ফি সেটাও ফিক্স করতে হবে।
এখানে আরো কিছু সাথে আরো কিছু বলছে, অডিটর কোয়ালিফিকেশন নিয়ে কথা বলছে, অডিটর রিঅ্যাপয়েন্টমেন্ট করা যাবে কিনা সেই কথাগুলো এখানে বলছে। হ্যাঁ, এই অডিটরের অ্যাপয়েন্টমেন্ট এন্ড রিঅ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে এই সেকশনগুলো সেকশন 210 আমরা পড়বো। কোয়ালিফিকেশন এন্ড ডিসকোয়ালিফিকেশন, অডিটরের ক্ষেত্রে কোয়ালিফিকেশন কি, ডিসকোয়ালিফিকেশন কি। এখানে অডিটর বলতে ফাইন্যান্সিয়াল অডিটরকে বোঝানো হচ্ছে, ফাইন্যান্সিয়াল অডিটরকে বোঝানো হচ্ছে, ঠিক আছে। কোম্পানির ফাইন্যান্সিয়াল অডিটর কথা এখানে বলা হচ্ছে। অডিটরের পাওয়ার কি, তার দায়িত্ব কি, কর্তব্য কি, সে কথাগুলো এখানে বলছে। স্পেশাল একটা সেকশন দিতে, অডিটর সার্টেন ম্যাটার কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট, কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে কিছু স্পেশাল কিছুটা মানে অডিট করতে হবে স্পেশাল সেক্টরের ক্ষেত্রে। হ্যাঁ, সেই কথাগুলো বলা হচ্ছে। এখানে আপনার কস্টিং রিলেটেড ব্যাপার আছে, যেগুলো আপনাদের গ্যাজেটের মাধ্যমে, গভর্নমেন্টের গ্যাজেটের মাধ্যমে প্রকাশিত হয়েছে, সেইগুলোর কথা বলা হচ্ছে। কনভার্সন অফ প্রাইভেট কোম্পানি ইনটু পাবলিক কোম্পানি, প্রাইভেট কোম্পানিকে পাবলিক কোম্পানি আপনি কিভাবে রূপান্তর করতে, ঠিক আছে। তার মানে প্রাইভেট কোম্পানি থেকে পাবলিক কোম্পানি করতে হবে। পাবলিক কোম্পানির যে নাম্বার অফ শেয়ার সেটা ঠিক করতে হবে। প্রথম যদি শেয়ার কম থাকে তাহলে এরপর আদার যে রেগুলেশন আর্টিকেল চেঞ্জ করতে হবে, মেমোরেন্ডাম করতে হবে। সেই কথাগুলো এখানে সেকশনে বলা আছে। আবার প্রাইভেট কোম্পানি থেকে পাবলিক কোম্পানিকে প্রাইভেটে করতে গেলে কি করতে হবে সেটাও এখানে সেকশন দেওয়া আছে। উইন্ড আপ বলতেছি আমরা, উইন্ড আপ করতে গেলে উইন্ড আপ এর মাধ্যম কি, ওইটা আমরা 3 ভাবে উইন্ড আপ করা যেতে পারে। উইন্ডিং আপ হচ্ছে কোম্পানি মেবি ইদার বাই দ্য কোর্টের মাধ্যমে উইন্ড আপ হয়, ও কোর্ট আপনাকে উইন্ড আপ করে দিচ্ছে। আপনি ভাবেনও না যে আপনাকে উইন্ড আপ করবে, কোর্ট কি করছে, আপনি ডেইলি আপনি ইচ্ছা করে ভলান্টারি আপনি কোর্টের কাছে কি করছেন, আবেদন করছেন আমাকে দলীয় করে দেন, ঘোষণা করেন, তো ভলান্টারি আপনার ওয়ান্ড আপ হতে পারে। সাবজেক্ট টু দ্য সুপারভিশন অফ দ্য কোর্ট, কোর্টের সুপারভিশনের মাধ্যমে আপনি আস্তে আস্তে উইন্ড আপ হতে পারেন। The provision of these acts with respect to the winding up shall apply to the winding up of a company in any of those modes unless anything contrary appears. তো এই 3টা মোডেই কি হতে পারে, কোম্পানি উইন্ড আপ হতে পারে। কোন কোন ক্ষেত্রে কোর্ট আপনাকে উইন্ড আপ করে দেয়, সার্কামস্টেন্স ইন হুইচ কোম্পানি মে বি ওয়ান্ড আপ বাই দ্য কোর্ট, কোর্টের মাধ্যমে কিভাবে উইন্ড আপ হতে পারে, যদি কোম্পানি কোনো হ্যাজ বাই স্পেশাল রেজুলেশন রিজলভ দ্যাট কোম্পানি বি ওয়ান্ড আপ বাই দ্য কোর্ট, কোম্পানি যদি কোনো সিদ্ধান্ত নেয় কোর্টের মাধ্যমে সে ওয়ান্ড আপ হবে। ইফ ডিফল্ট ইজ মেড ইন ফাইলিং ইন দ্য স্টেচুরি রিপোর্ট অর হোল্ডিং দ্য স্টেচুরি মিটিং, স্টেচুরি মিটিং তারা মিটিং করতে পারতেছে না এবং তারা স্টেচুরি রিপোর্ট ক্ষেত্রে সাবমিটের ক্ষেত্রে তারা ডিফল্ট হয়। ইফ দি কোম্পানি ডাজ নট কমেন্স ইট বিজনেস উইথিন ইয়ার ফ্রম ইটস ইনকর্পোরেশনের থেকে 1 বছর ভিতরে সেটি কোম্পানি ব্যবসা পরিচালনা শুরু করতে না পারে, অর্থাৎ সাসপেন্ড দ্য বিজনেস করে হোল ইয়ার, অথবা যে সারা বছরই সে তার ব্যবসা সাসপেন্ড ছিল। ইফ দি নাম্বার অফ দ্য মেম্বার রিডিউস, যদি মেম্বার তার সংখ্যা কমে যায়, প্রাইভেট কোম্পানি পাবলিক কোম্পানির ক্ষেত্রে যদি 2 জনের কম হয়ে জায়গা, হ্যাঁ এটা আগের আইনের অনুযায়ী, তাহলে সেক্ষেত্রে কি হবে, আপনার সেটা হয়ে যাবে। If the company is unable to pay its debt, সে যে debt পরিশোধ করতে না পারে, if the court is of opinion that it is just an equitable that the company should be wound up, এই সব কারণে এখানে যে 6টা কারণ, এই 6টা কারণেই কি করতে হতে পারে, একটা কোর্ট তাকে wound up করে দিতে পারে। এই মোটামুটি আমাদের কোম্পানি থেকে আরো অনেক কিছু করার আছে, আপনারা পড়ে নেবেন। আমি যত কিছু খুব সংক্ষিপ্ত অনুযায়ী আমি কিছু আগে ঠিক আছে। আমরা যেহেতু নামাজ পড়তে হবে, আমরা শেষ করে দিব। নামাজের পরে আপনারা অন্য ক্লাসে জয়েন করবেন। রেজিস্ট্রেশন অফিস সম্পর্কে বলা আছে, ফি কি হবে, রেজিস্ট্রেশন ফির কথা বলা আছে, তো অনেক কিছু আছে, আমরা তো এগুলো দেখতেই পারি না।
স্যার নামাজের সময় হয়েছে স্যার। হ্যাঁ ঠিক আছে, নামাজের সময় হচ্ছে মানে অনেক আগে থেকে হয়েছে, আমরা শেষ করে দিব, আপনারা বেরিয়ে যেতে পারেন। হ্যাঁ জি জি স্যার, আসসালামু ভালো আলাইকুম। থাকেন।